আমাদের স্পেশাল গেস্ট আছেন আমাদের প্রফেসর সুশান্ত ভট্টাচার্য, ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স, এবং আমাদের শিক্ষকবৃন্দ আছেন এবং আমাদের স্টুডেন্টস রেজিস্ট্রার সাহেব আছেন এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে শুভ সন্ধ্যা। চেয়ারম্যান সাহেবরা আছেন। যাই হোক, এটা খুব ভালো একটা প্রোগ্রাম। এখন এইসব প্রোগ্রাম গুলোই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে স্টুডেন্টদেরকে এনগেজ রাখার জন্য। আমাদের স্টুডেন্টরাও আছে বোধহয় অনেকে, না? জি স্যার আমাদের ফেসবুকেও লাইভ হচ্ছে, জুমেও হচ্ছে স্যার। আচ্ছা, ভেরি গুড। তো এই ফাঁকে আমি বলে নিই যে যথোপযোগী একটা টপিকস এর উপরে আজকে আমাদের ওয়েবিনারটা হচ্ছে এবং ভেরি স্পেশালাইজড একজন মানুষ আছেন, অভিজ্ঞ মানুষ, এবং বলবো যে আধুনিক ওয়ার্ল্ডের যে প্রোগ্রামিং এর যে ব্যাপারগুলি সেগুলি আমি খুবই অনভিজ্ঞ মানুষ, খুবই ব্যাকডেট মানুষ এ বিষয়ে, আমি সেরকম কিছুই বুঝি না। তো আজকে এই টপিকস এর আগে আমি যেটা বলে নিচ্ছি, আমাদের স্টুডেন্টরা টিচাররা যেহেতু আছেন, আমরা লং টাইম আলাপ করেছি আমাদের ইউবিএ মিটিং এ। বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সেখানকার তার সহযোগীরা একটা সফটওয়্যার বের করেছেন, যেটা আমাদের কাছে আজকে প্রেজেন্ট করেছেন, ডেমনস্ট্রেশন দিয়েছেন। ইটস এ ভেরি গুড সফটওয়্যার এবং খুব সিকিউর সফটওয়্যার পরীক্ষা নেওয়ার জন্য, খুবই ভালো সফটওয়্যার এবং ওয়েল সিকিউর। তো আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি যে আমরা এই সফটওয়্যারটা ইউজ করে আমরা পরীক্ষা নেব। বিফোর এক্সাম আমাদের যারা এই আইটি সেক্টরে কাজ করছেন তাদের কিছু ট্রেনিং এর দরকার আছে অনলাইনে। প্রয়োজন হলে আমিও নিজেও থাকবো, এবং কিভাবে আমরা পরীক্ষাগুলি নিব, কোন সিস্টেমে নিব, এগুলো লং আলাপের দরকার। এবং ছাত্রছাত্রীদেরও এই ট্রেনিং এর ব্যবস্থা করব। খুব একদম নির্ভেজাল একটা সিস্টেম, এখানে কোনো ফাঁক নাই। এবং আমরা এইভাবেই আমাদের সেমিস্টার পরীক্ষাগুলো খুব কুইক নিতে পারবো আর কি। আমরা আশা করছি আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আগে নিব, তারপরে সেকেন্ড সেমিস্টার নিব, তারপরে প্র্যাকটিক্যালের কথা চিন্তা করব। আমরা তোমরা যারা স্টুডেন্টরা আছো, তোমাদের কোনটাতে ভালো হবে, কিভাবে হবে, সেগুলো নিয়ে আমাদের সর্বোচ্চ চিন্তা আমাদের। আর তারপরে অনলাইনেই আমাদের বোধহয় অ্যাডমিশন টেস্ট নিতে হবে। তবে আমরা সব ভাইস চ্যান্সেলররাই আমরা পরীক্ষা নিয়ে ভর্তির ব্যাপারে আমরা আগ্রহী। কোনোভাবে আমরা রেজাল্ট বেসিসে আমরা ভর্তি নিব না কোনো বিশ্ববিদ্যালয়ে। এটা একটা এস্টাবলিশড হয়ে গেছে আজকে যে আমরা অনলাইনে পরীক্ষা নিয়ে আমরা গুচ্ছ পদ্ধতিতে আমরা পরীক্ষা নিয়ে তাদের অ্যাডমিশন দিব। তো যাই হোক, এটা অন্য দিক গেল। আমাদের ঝঙ্কার মাহবুব সাহেবকে আমি ধন্যবাদ তার জন্য। তো আমার মনে হয় যে এটা একটা নতুন দিক খুলে যাবে, নতুন দিক, এটা যে প্রোগ্রামিংটা হোল ওয়ার্ল্ডে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইড কম্পিউটার সায়েন্সে। এবং এই প্রোগ্রামিংটা মানে সব সাবজেক্টের মধ্যেই প্রোগ্রামিং এর উপরে কোর্স আছে। যেমন আমি জিওলজি ছাত্র, জিওলজি মাইনিং এর ছাত্র, আমাদের সময় ছিল না, কিন্তু আমরা পরবর্তী সময়ে ইমপ্লিমেন্ট করেছি কোর্সের মধ্যে, যে স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন জিওলজি এন্ড মাইনিং সেক্টরে কি অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমরা পড়াই, আমাদের এক্সপার্ট আছেন তারা পড়ান। তো আমি পরবর্তী সময়ে দেখেছি, শিখেছি তাদের কাছে কিছু। তো ইটস এ ভেরি ভাইটাল সাইড আর কি। প্রত্যেকটা সাবজেক্ট, ইভেন আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে সেখানেও এটা দরকার। আর আমি মনে করি কম্পিউটার সায়েন্সের পড়ে প্রোগ্রামিং সাইডটা যদি ডেভেলপ করা যায় এবং এটা স্কিল হওয়া যায়, তাহলে তার চাকরি বাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বা তার মানে সোজা কথা, বাংলাদেশে যেটা প্রবলেম যে হিউজ পপুলেশন, এই আনএমপ্লয়েড পপুলেশন বহু আছে যারা কিছু করতে পারবে প্রোগ্রামিং গুলো যদি ভালো করে আনতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে উনি বলবেন বাইরের এর ডিমান্ড গুলো কত, কিরকম ডিমান্ড, বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে প্রচন্ড ডিমান্ডেবল একটা টপিকস, এটা প্রচন্ড ডিমান্ডেবল সাবজেক্ট সিএসসি। স্টিল নাও এটা সবসময় ছিল, এখন আছে, এখন বোধহয় টপ লিস্টে কম্পিউটার সায়েন্স। তো তোমরা যারা এখানকার স্টুডেন্ট, তারা এই ওনার আজকের এই এটা সেমিনারটা তোমরা এনজয় করবা এবং ওনার কথাগুলি ভালো করে শুনবা। এবং আমি মনে করি আমাদের বঙ্গমাতার সঙ্গে, আমি হুমায়ুন বা আমাদের চেয়ারম্যান সাহেব, ডিন সাহেবরা আছেন, রেজিস্ট্রার সাহেব আছেন, আমি বলবো যে আমাদের ঝঙ্কার মাহবুবের সঙ্গে আমরা কিভাবে একটা এমএইউ করতে পারি এবং করতে পারে তাদের সঙ্গে
এবং উনি আমাদেরকে কতটুকু হেল্প করতে পারবেন। আমি রিকোয়েস্ট করব অ্যাজ এ ভাইস চ্যান্সেলর, অ্যাজ এ গার্জিয়ান অফ দিস ইউনিভার্সিটি, ঝঙ্কার মাহবুব সাহেবকে, যে আমাদের ছোট্ট ইউনিভার্সিটি জাস্ট শুরু হয়েছে, একেবারে নতুন, এখানকার শিক্ষকরা নতুন, আপনি আপনার অন্য জায়গায় যতটা হেল্প করবেন তার চেয়ে অনেক বেশি হেল্প আপনার কাছে আমরা আশা করব, অনেক কিছু আশা করব। আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি, আমাদের শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি স্পেশাল অ্যাটেনশন দিবেন, এটাই আমার রিকোয়েস্ট আপনার প্রতি। এবং আপনি যখন দেশে আসবেন, যখন থাকবেন, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবেন, আপনি যতদূর পারেন আমাদেরকে সময় দিবেন, অফিসিয়ালি সময় দিবেন। আমি বলবো এটা আনঅফিসিয়াল না, অফিসিয়ালি আমরা আপনাকে ইনভাইট করব। আপনি এখানে সময় কাটিয়ে যাবেন, 15 দিন হোক, 1 মাস হোক, 3 মাস হোক। এটা আমি আপনাকে স্পেশাল রিকোয়েস্ট করব যে যখন আপনি মনে করবেন তখন এই আপনাদের স্পেশালাইজ যে সেক্টরটা, আপনার স্পেশালিস্ট হিসেবে যে প্রোগ্রামিং এর যে দক্ষতা এবং আপনার যে ট্রেনিং, আপনার যে শিক্ষা, সেটা যদি আমাদের ছাত্ররা কিঞ্চিত পরিমাণ আহরণ করতে পারে, তাহলে মনে হয় আমাদের ছাত্ররা, শিক্ষকরা অনেক উপকৃত হবে। এই জন্য আমি আপনাকে স্পেশালি অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদের এখানে একটু লং টাইম থাকবেন এবং আমাদের প্রতি একটু অ্যাট্রাকশন দিবেন। আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। আর এই প্রোগ্রামটা যারা আমাদের টিচাররা যারা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম প্রোগ্রাম হয়তো আরো ভবিষ্যতে করতে পারবেন ঝঙ্কার মাহবুবের মতো যারা আছেন তাদেরকে নিয়ে। যাই হোক, আজকে এই প্রোগ্রামের আমি শুভ উদ্বোধন করছি। এটা সাকসেসফুলি শেষ হোক আজকে। যতদূর যত সময় লাগে তোমরা সবাই ওনার সঙ্গে কথা বলে এটাকে করো। আর আমি যেহেতু অন্য একটা প্রোগ্রামে আছি বলে আমি এটা লিভ করতে বাধ্য হচ্ছি, আমাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি কি ঝঙ্কার মাহবুবের সঙ্গে একটু কথা বলতে পারি? শঙ্কর ভাই একটু কথা বলেন। হ্যাঁ, জি জি জি, প্লিজ, অবশ্যই স্যার। জি প্লিজ, আপনার সঙ্গে একটু কথা বলি আর কি। আপনি একটু কথা বলেন 2-1 মিনিট, তারপরে আমি লিভ করবো। জি 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 স্যার, এটা ডেফিনেটলি আপনি এই যে স্টুডেন্টদের এই যে একটা ইনিশিয়েটিভের জন্য আপনি একটু সময় বের করে নিয়ে আসছেন, তো একটা হাই প্রোফাইল মিটিং থেকে, তো সেটা ডেফিনেটলি স্টুডেন্টদের জন্য এবং আমার জন্য হচ্ছে অনেক বড় একটা পাওনা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে যেহেতু আপনারা শুরু করছেন, এবং এইটা ডেফিনেটলি আরো অনেক দূর যাবে, এবং এখানে যত স্টুডেন্ট আছে তাদের ফিউচার গড়ার আর যে সূচনাটা করছেন, আমি আমি আশা করতেছি আপনাদের যেই ইনিশিয়েটিভ সেগুলো দিয়ে অবশ্যই এদের সবারই লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আর কি। তো এটা খুবই খুবই একটা স্পেশাল পাওনা আমার জন্য যে আপনি একজন ভাইস চ্যান্সেলর, আপনি এত সময়ের ব্যস্ততার মাঝেও আমাদেরকে স্টুডেন্টকে সময় দিচ্ছেন, এই প্রোগ্রামে আসছেন এবং অন্যান্য প্রোগ্রামও ডেফিনেটলি আপনি থাকেন, এবং সেটাই আসলে স্টুডেন্টদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা। এবং এই ইনিশিয়েটিভ গুলো স্যাররা এবং আপনারা সবাই মিলে যেহেতু করছেন, আমি জানি যে স্টুডেন্টদের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে এবং তাদের জন্য অনেক বেশি ধার উন্মোচন করে দিবে যে এইভাবে করা সম্ভব। এই জিনিসগুলোই আসলে মানে ডেফিনেটলি একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো তাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যেসব শিক্ষক বা অন্য যারা চেয়ারম্যান সাহেব যারা আছেন, রেজিস্ট্রার সাহেব, সবাই এর সাথে জড়িত হচ্ছেন আর কি, এটাই আসলে অনেক বড় একটা পাওনা স্টুডেন্টদের জন্য আর কি। স্টুডেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জঙ্কার মাহমুদ সাহেব। আসলে আমাদের ইউনিভার্সিটিটা শুরু হয়েছেই তো খুবই স্বল্প সময়, বছর দেড়েক হলো। আমরা এখানে ছাত্র, শিক্ষক, স্টাফ যারা আছেন, তারা সবাই মিলে একটা টিম, একটা ফ্যামিলি, এবং আমরা এখনো পর্যন্ত ফ্যামিলির মতোই কাজ করি এখানে। নট লাইক বাংলাদেশের আদার ইউনিভার্সিটি। আমরা আদার্স ইউনিভার্সিটি আছে তাদেরকে ফলো করি না। আমরা আমাদের মতো করে ছোট্ট পরিসর থেকে বড় হওয়ার চেষ্টা করছি, এবং আমাদের কার্যক্রমের সঙ্গে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সিমিলারিটি নেই। আমরা চেষ্টা করি যতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করে শুধু লেখাপড়া এবং রিসার্চের দিকে কনসেন্ট্রেশন দিয়ে কিভাবে আমি আমার ইউনিভার্সিটিকে আপগ্রেড করব, কিভাবে আমি আমার টিচারদেরকে আপগ্রেড করব, কিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে আপগ্রেড করব, স্টুডেন্টদেরকে অনেক বেশি এক্সপার্টাইজ করব সাবজেক্টগুলোতে, যে সাবজেক্টগুলো আমার বর্তমানে চালু আছে। এটাই আমার মূল লক্ষ্য। এবং আমাদের এটা পরিবার বলেই, আমি পরিবারের গার্জেন হিসাবে আমি সবার সঙ্গেই কমিউনিকেট করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, তাদের প্রবলেম নিয়ে সলভ করার চেষ্টা করি। আমাদের অনেক ধরনের ড্রব্যাক আছে, অনেক ধরনের আমাদের ডিফিকাল্টিজ আছে নতুন বিশ্ববিদ্যালয়ে যাওয়া হলে। তার মধ্যে থেকেই সীমিত আমাদের যে রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে আপগ্রেড করার চেষ্টা করছি। তো আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই
আজকের এই অনুষ্ঠানে আপনি পার্টিসিপেট করছেন এবং আমাদের ছাত্রদের এবং শিক্ষকদের তারা কিছু জ্ঞান আহরণ করতে পারবে আপনার সঙ্গে থেকে আজকে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনার যখন খুশি তখনই আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, এবং এটা আপনি নিজের প্রতিষ্ঠান মনে করবেন। এটাই আমার আপনার প্রতি আবেদন। ধন্যবাদ অনেক আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। হুমায়ুন এবং আদার্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেষ করেন। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আতিয়া কন্টিনিউ করো, আমাদের নেক্সট সাবজেক্টকে ইনভাইট জি, স্যার। কথা বলার জন্য। এখন আমাদের মাঝে রেজিস্ট্রার স্যার খন্দকার হামিদুর রহমান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার মিউট করা আছে স্যার। আমি দেখছি। ধন্যবাদ আতিয়া, তোমরা ভালো আছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা তো স্যারদের সাথে তোমাদের সবসময় যোগাযোগ হয়, তোমরা অনলাইনে ক্লাস করছো, খুব ভালো লাগছে। আমার সঙ্গে সবসময় যোগাযোগ হয় না, কারণ তোমাদের ক্লাসের সাথে যেহেতু আমি যুক্ত না, বাট আমরা অন্য প্রোগ্রামের সাথে থাকি, সবসময় আমরা সংযুক্ত আছি সবাই। তো আজকের এই প্রোগ্রামে উপাচার্য মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, তার কথা শুনলাম আমরা, অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা সিএসসি ডিপার্টমেন্টের সব ছাত্র শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং সেই সাথে আমাদের যে আজকে গেস্ট আছেন ঝঙ্কার মাহমুদ, তাকেও অভিনন্দন জানাচ্ছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই ধরনের প্রোগ্রাম আমাদের অনেক প্রয়োজন আছে। আমরা বিদেশের সাথে অনেক বেশি অ্যাটাচমেন্ট আমরা চাই, অনেক বেশি এমইউ আমরা করে আগায় যেতে চাই। আমরা চাই যে আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে, এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের আমাদের যারা প্রোডাক্ট, আমাদের স্টুডেন্টরা, দে শুড বি জব রেডি। জব রেডি হওয়ার জন্য আমরা যা কিছু করা দরকার আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করতে চাই। কিভাবে তাদেরকে এই জব রেডি করা যায়, তারা যেন গুড প্রফেশনাল, যেমন ডে ওয়ান থেকেই তারা যেন নিজেদেরকে প্রফেশনাল ভাবতে পারে এবং ওইভাবে নিজেদেরকে তৈরি করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকবে। আমি জানি আজকে হুমায়ুন আগেই আমাকে বলে দিছে যে এই প্রোগ্রামটা মাত্র 1 ঘন্টার, আমি এখানে কথা বলে কোনো সময় নষ্ট করব না। আমি সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাবো, এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম অনেক চলবে সেই আশা ব্যক্ত করেই আমি শেষ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। এখন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর সুশান্ত কুমার ভট্টাচার্য স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আমি প্রথমেই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এরকম একটা ওয়েবিনার আয়োজন করার জন্য, এবং এই ওয়েবিনারটা আয়োজন করার জন্য আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর যে এটার সুযোগ দিয়েছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন, এজন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে উনি কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেছেন, ওনাদের কথা আমরা শুনেছি। আমাদের এই আজকে ওয়েবিনারে আমাদের মাননীয় রেজিস্ট্রার মহোদয় এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ আছেন এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আছেন। আজকে আমরা এই ওয়েবিনারে আমরা একজন নাম করা রিসোর্স পার্সন আমরা পেয়েছি, ঝঙ্কার মাহবুব সাহেবকে। উনি ওনার ছোট্ট একটু সিভি আমি দেখলাম, এটা আমাদের সাইডে দেয়া আছে। উনি একজন দক্ষ রিসার্চার এবং উনি বিদেশে থাকেন। ওনার কাছ থেকে আমরা আজকে এই প্রোগ্রামিং ফিল্ডে আমাদের ছাত্রছাত্রীদের কেরিয়ার কিভাবে ডেভেলপ করা যায়, আমরা এটা একটা ধারণা ভাববো। আমরা সুন্দর একটা সুযোগ পাচ্ছি যে কিভাবে আমরা অগ্রসর হতে পারি। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনটা সাবজেক্ট, একটা হলো ইকোনমিক্স, একটা হলো স্ট্যাটিস্টিক্স, আর একটা হলো প্রোগ্রামিং। এই তিনটা সাবজেক্ট, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই তিনটা সাবজেক্ট কোনোদিন স্যাচুরেটেড হবে না, অর্থাৎ এর প্রয়োজনীয়তা, এর চাহিদা শেষ হয়ে কোনোদিন যাবে না। এবং এই তিনটা সাবজেক্ট কিন্তু ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কিত।
এই যে প্রোগ্রামিং, এটা আজকে যেমন এর চাহিদা আমরা বুঝতে পেরেছি যে এর চাহিদা কতটা, কিন্তু ঠিক 10 বছর 20 বছর 50 বছর পরেও কিন্তু এর চাহিদা সমানভাবে থেকে যাবে। যাই হোক, আমি আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের রিসোর্স পার্সনের কথাগুলো মন দিয়ে শুধু শুনলেই হবে না, এগুলোকে ধারণ করতে হবে, সেইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমি এই সে ডক্টর ঝংকার মাহবুব সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এবং শিক্ষকদের জন্য ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে আসার জন্য। এবং আমি আশা করব যে এরপরে আমরা ওনাকে হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আবার আমরা একটা ওনার ফিজিক্যালি ওনার উপস্থিতিতে আমরা ওয়ার্কশপ করতে পারবো, এই আশা রাখছি। এবং ওনাকে অভিনন্দন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। স্যারদের অনুমতি থাকলে আমরা সময় স্বল্পতার জন্য বক্তব্য পর্ব আর দীর্ঘায়িত না করে ঝংকার মাহবুব ভাইয়ের কাছে আমরা আমাদের ওয়েবিনারের আলোচনার বিষয় বা প্রশ্ন উত্তর পর্বটি শুরু করতে যাচ্ছি। রেজিস্ট্রার স্যার এবং ডিন স্যার, স্যার আমরা তাহলে মূল প্রোগ্রামে স্যার চলে যাই স্যার। জি জি, হ্যাঁ, চলো আমরা শুনতে চাই, আমরা শুনি, আমরা আসি। জি স্যার, আমরা আসি, চালাও। হ্যাঁ, আসলে আমাদের এখানে আমাদের সিএসসি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মাহমুদুল আলম স্যার আছেন, ট্রিপলি সিজার রহমান স্যার আছেন, ফিজিক্সের সুদন মিত্র স্যার আছেন, আরো অনেক স্যারই এসেছেন। তো সব স্যারের বক্তব্য শোনার সময় আসলে হচ্ছে না, আমরা সবাই মিলে ঝংকার মাহবুব ভাইয়ের কথা শুনি, শোনার পরে শেষে যদি সুযোগ হয় আমরা শিক্ষকরা আবার একটু পর্যালোচনা করব। ওকে, থ্যাংক ইউ। ঝংকার মাহবুব ভাই, আপনার সেশনটা তাহলে শুরু হোক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি আমাদের ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। কেউ যদি সরাসরি কমেন্টে ভাইয়াকে প্রশ্ন করতে চায়, কমেন্টের মাধ্যমে করতে পারে। আমাদের এই ওয়েবিনারে আমাদের বিভাগীয় গণিত বিভাগের শাহজালাল স্যারও আছেন, আমরা সবাই আলোচনা করব পরে। ওকে ঝংকার মাহবুব ভাই, তাহলে আমরা শুরু করি। জি অবশ্যই। হ্যাঁ, অবশ্যই শুরু করার জিনিসটা একটু আমার জন্য হচ্ছে একটু অস্বস্তিকর যে এখানে সম্মানিত শিক্ষক মহোদয়রা আছেন। ডেফিনেটলি ওনারা আমারও গুরুজন, সবার আমাদের স্টুডেন্টদের গুরুজন, আমারও গুরুজন, এবং অনেক অভিজ্ঞ এবং অনেক বেশি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং ওনাদেরকে এখানে আছেন। সেখানে মানে আমি ইউজুয়ালি হচ্ছে ছেলেপেলেদের সাথে হচ্ছে একটু নর্মাল ভাবে কথাবার্তা বলি, তো স্যাররা হচ্ছে আমার কথাবার্তাগুলো একটু ক্ষমা সুন্দর দেখবেন। আপনারা অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি হচ্ছে আমাদেরকে গাইড করে আসতেছেন স্টুডেন্টের মতো সবাইকে। সো আমি যত কথাবার্তা বলবো আর কি, যদি কোনো একটু ডান বাম হয়ে যায়, সম্মানিত শিক্ষক কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি অবশ্যই। জি আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়গুলোর উপর এক্সপার্ট বা জোর দেওয়া দরকার বলে ভাইয়া মনে করে? প্রোগ্রামিং ওয়ার্ল্ডের বিষয়টা হচ্ছে অনেক ভাবে আসা যায় আর কি, এটা একটা সেক্টর, সেখানে অনেক ভাবে আমরা 4-5 রকম ভাবে দেখি স্টুডেন্টরা হচ্ছে এখানে ক্যারিয়ার তৈরি করে। তার মধ্যে প্রথম একটা ক্যাটাগরি আমরা দেখি যেটা হচ্ছে সবচেয়ে একটু রিজনেবল এবং সহজ, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ে। তো কম্পিউটার সায়েন্সে পড়ে যারা আসে তাদের হচ্ছে একটা কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এরকম যে কম্পিউটার সায়েন্স একটা স্টুডেন্ট পড়লো, তার মানে এটা গ্যারান্টি না যে সে আসলে কম্পিউটার সায়েন্স থেকে পড়লেই সে মানে ডিরেক্টলি কোনো একটা জায়গায় চাকরি পেয়ে যাবে বা তাকে সরাসরি হায়ার করে ফেলবে, এটার কোনো গ্যারান্টি নাই। রাদার গ্যারান্টি হচ্ছে এরকম যে হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে দেখা যাচ্ছে যে 30-40% স্টুডেন্ট আমার ধারণা অনুসারে যে ওরা হচ্ছে একটু সিনসিয়ারলি পড়াশোনা করে, ক্লাসে একটু সিনসিয়ার, প্রজেক্ট গুলোতে একটু সিনসিয়ার, এবং হয়তো তাদের একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট যেমন হয়তো ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম রিলেটেড সাবজেক্ট গুলোতে, অথবা তাদের 3rd ইয়ার 4th ইয়ারে যেসব প্রজেক্ট গুলো থাকতেছে, এইসব প্রজেক্টে দেখা যায় যে কাজ করে 2-3 জন, আগে ফাঁকিবাজি করে হচ্ছে বাকি 3-4 জন। তো এই ফাঁকিবাজিরা হয়তো কোনো রকমের গ্রুপ ডিসকাশনে, গ্রুপ মিটিং এর পিছনের দিকে একটু মুখ বুজে দাঁড়ায় হয়তো পার পেয়ে যায়, হয়তো 2-4 মার্কস কম পায়, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আর মুখ বুজে আর পার পায় না আর কি।
তো এখানে হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে পড়লাম মানে আমার ক্যারিয়ারটা তৈরি হয়ে গেল বা ফিউচার সেট হয়ে গেল, সেটা ভাবার একদমই কোনো কারণ নাই। বরং এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে তাকে ওটাকে ফেস করতেই হবে। সো যেই ছেলেটাকে আমি হয়তো বুদ্ধিমান, নিজেকে চালাক মনে করে ওকে একটু গছাই দিয়ে আমি ভাবতেছি আচ্ছা ওরে দিয়ে কাজটা সারাই নিলাম, আমি আজকে কাজটা করলাম না, ফাঁকিবাজি করলাম, বাস তার কাছ থেকে ভাইবার আগে একটু শুনে গিয়ে হয়তো ভাইবা থেকে পার পেয়ে গেলাম, আসলে না, জায়গা মতো কিন্তু সে ধরা খেয়ে যাবে আর কি। আর যাকে কাজটা তুমি গছায় দিচ্ছ সে কিন্তু আসলে ওই প্রজেক্টটা তার গিটহাবে থাকতেছে, ইন্টারভিউ বোর্ডে যখন বলবে যে কাজটা কিভাবে করছো সে অ্যান্সার দিতে পারবে, পেঁচাই ধরলে সে ছুটাইতে পারবে, তুমি পারবা না। তো এই যে আমরা হয়তো আজকে একটু চালাক ভাবতেছি নিজেকে, কিন্তু জায়গা মতো কিন্তু ঠিকই ধরা খেয়ে যাবো। তো এটা হচ্ছে তোমরা অনেক বেশি এক্সট্রিমলি লাকি যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ার সুযোগ পাচ্ছ। তোমরা এক্সট্রিমলি লাকি যারা হয়তো এই একটা প্রজেক্ট আসতেছে, সেই প্রজেক্টটা বা থিসিসটা অথবা হচ্ছে 2-4টা হয়তো সিএসসি 101 বা যে কোর্সের নাম আছে সেখানে কিছু প্রবলেম সলভিং আছে, সেই জিনিসগুলো তোমরা যারা একটু কষ্ট করে হলো ফিনিশ করতেছো, তারা আসলে তোমার ইন্টারভিউ বোর্ডে বা চাকরির জীবনের কিছু জিনিস এখান থেকে ধরে নিচ্ছ। আর যারা হচ্ছে একটু অতি চালাক বুদ্ধিমান করে ফাঁকিবাজি দিচ্ছ স্যারকে, তারা আসলে স্যারকে কোনো ফাঁকিবাজি দিচ্ছ না, স্যারের খাওয়া দাওয়া কমতেছে না, স্যারের বেতনও কমবে না, তোমার ইন্টারভিউতে গিয়ে তোমার বেতন গিয়ে সেখানে ধরা খাবা আর কি। তো স্যারের উপরে বুদ্ধিমান না করে নিজের উপরে একটু কষ্ট করো, সেটার ফলটা তুমি ঠিকই পাবা। তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ক্যারিয়ার তৈরি করার। আরেকটা স্ট্র্যাটেজি ক্যারিয়ার তৈরি করার আমরা দেখি যে সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে বা পড়াশোনার ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলোর একটা জেনারেল উদ্দেশ্য থাকে এরকম যে তারা অনেকগুলো সাইট কভার করবে, যাতে একটা স্টুডেন্ট চাইলে হয়তো রিসার্চের দিকেও যেতে পারে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডেও যেতে পারে, আবার এখান থেকে পাশ করে কি একজন শিক্ষকও হতে পারে, অনেক দিক থেকে ওনারা কভার করে। সেজন্য দেখা যায় যে আমাদের কারিকুলামের কারণে বা আমাদের সরকারিভাবে আমাদের ইউজিসি থেকে যে সকল গাইডলাইন থাকে সেই জিনিসগুলো সবসময় যে একদম লেটেস্ট ওয়ার্ল্ডের সাথে আপডেটেড থাকবে সেটা নাও হইতে পারে, এটা একটা বাস্তবতা। তো এই বাস্তবতার ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় যে নিজে নিজে একটু বেশি শিখে ফেলে। কারণ ইদানিং কালে আমরা যত কিছু শিখতে চাই আমরা ক্লাস থেকে ডেফিনেটলি শিখবো, ক্লাসে যেহেতু থাকবো মনোযোগ দিয়ে শিখবো, কিন্তু এর বাইরেও আমরা হয়তো ইউটিউবে গিয়ে বা গুগলে সার্চ দিয়ে গিয়ে বা অথবা 2-1টা বই থেকে শিখতে পারি। এবং দেখা যায় যে তোমাদের মধ্যে 2-4 জন দেখবে যে হয়তো নিজে নিজে কিছু একটা প্রজেক্ট করতেছে, অথবা হচ্ছে মেবি ফ্রিল্যান্সিং করে ফেলতেছে, কিছু একটা করতেছে, এটা 2-4 জন সব ব্যাচে তোমরা দেখে ফেলবা। তো ওরা কিন্তু ওদের ক্যারিয়ারটা কিন্তু ভার্সিটিতে থাকা অবস্থায় কিছুটা সেট করে ফেলতেছে, এবং তারা পরবর্তীতে পাশ করার পরে তাদের এই স্কিলস বা এই নলেজ দিয়ে তারা কিন্তু ঠিকই অন্যদের চাইতে আগায় যাচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যে অন্যরা কেউ হয়তো হয়তো কম্পিউটার সায়েন্সে পড়লো না বা অন্য একটা কিছু গেল না, কিন্তু নিজেরা শিখে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখেও এই কম্পিউটার সায়েন্সের ক্যারিয়ারটা তৈরি করে। বাট যেইভাবেই করো, হয় তুমি ক্লাসে পড়ে পড়ে করো, অথবা নিজে ফ্রিল্যান্সিং বা অন্য কিছু করে করো, অথবা তুমি কোথাও গিয়ে শিখো, বাট মেইন মূল মন্ত্রটা হচ্ছে তোমাকে ওই এফোর্টটা এবং টাইমটা দিতে হবে। এবং সেটা দিতে গেলে তোমাকে খেয়াল করতে হবে যে আচ্ছা এখানে প্রোগ্রামিং এর এরিয়াটা অনেক ভাস্ট, তুমি হয়তো অ্যাপ ডেভেলপার হইতে পারো, তুমি হয়তো ওয়েব ডেভেলপার হইতে পারো, তুমি ব্যাকএন্ড ডেভেলপার হইতে পারো, তুমি আইওটি হইতে পারো, মেশিন লার্নিং, অনেক কিছু করতে পারো। সো প্রথম দিকে যারা ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে আছে তাদের এই জিনিসগুলো একটু ওপেন মাইন্ড রেখে বিভিন্ন জিনিসগুলো ট্রাই করা উচিত, যে আচ্ছা আমার এটা খেতে ভালো লাগে, বিরিয়ানি খেতে ভালো, নাকি আমার হয়তো আলুর ভর্তা ভালো লাগে, নাকি আমার পাস্তা ভালো লাগে, না বার্গার ভালো লাগে, নাকি ওটা ভালো লাগে। তো একটু ট্রাই করে করে দেখে দেখে একটু বুঝে ফেলা যে আচ্ছা আমার হয়তো পাস্তা ভালো লাগে বা বার্গার ভালো লাগে, এবং ওই দিকে একটু কন্টিনিউ করা। এই কয়েকটা জিনিস একটু সিনসিয়ার থাকলেই তার জন্য আসলে কেরিয়ারটা ইউনিভার্সিটি থেকেই গড়ে ফেলা আসলে অনেকাংশেই সম্ভব। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এই ওয়েবিনারে যারা সরাসরি রেজিস্ট্রেশন করেছে তাদের থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো, নাজমুল সাকিব নামে একজন প্রশ্ন করেছে, গতানুগতিক সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি মেশিন লার্নিং, বর্তমান সময়ে কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত? এটা আমি ডিপেন্ড করি হচ্ছে যে যে শিখতেছে সে কোন লেভেলে আছে। যেমন মেশিন লার্নিং এর ফিউচার অনেক বেশি, এবং কারো হাতে যদি একটু সময় থাকে, যেমন হয়তো আমি 2 বছর বা 1-1.5 বছর সময় আছে, সেক্ষেত্রে আমি পার্সোনালি রিকমেন্ড করি যে হ্যাঁ মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স অথবা হচ্ছে এই টাইপের ফিল্ড গুলোকে একটু এক্সপ্লোর করো অথবা দেখো। আর কেউ যদি হয়তো আমি এখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছি, আমার হয়তো খুব দ্রুত চাকরি দরকার, এখন মেশিন লার্নিং এই
একটু ডিপের জিনিস, তাকে হয়তো কিছু একটু ম্যাথস বা স্ট্যাটিস্টিক্স জিনিসগুলো একটু বুঝতে হবে, তাকে একটু ডিপ লার্নিং বা ওই রিলেটেড টেকনোলজি সম্পর্কে একটু এক্সপ্লোর করতে একটু সময় লাগবে আর কি। তো সেই সময়টা যদি তার কাছে না থাকে, কোনো কারণে হয়তো তার ফ্যামিলি সাপোর্টের জন্য হোক, বা একটু জবে ঢুকে যেতে হবে বা কিছু একটা করতে হবে, কেরিয়ারটা স্টার্ট করতে হবে, সেক্ষেত্রে সে সফটওয়্যার ডেভেলপমেন্টকে চিন্তা করবে। আর যদি একটু সময় থাকে যে আমি সেকেন্ড ইয়ারে আছি বা থার্ড ইয়ারে আছি, আমার কাছে এখনো 1.5-2 বছর সময় আছে, তখন তাকে একটা রাইজিং সেক্টরের সাথে একটু ইন্টারেস্ট শো করে এক্সপ্লোর করা উচিত। ওয়ার্স্ট কেস কি হবে, আমার ভালো লাগলো না, আমি আবার 6 মাস আগে আমি হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টে ফেরত আসলাম। সো তুমি তোমার কন্ডিশন বা সিচুয়েশন অনুসারে একটু চিন্তা করে দেখো, যে তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে দেখো, যদি সময় থাকে। ওয়ার্স্ট কেস কি হবে, পিছনে ফেরত এসে আবার ওটা শুরু করবা। সো হারানোর কিছুই নাই, কিন্তু মজা লেগে গেলে কিন্তু সেখানে পটেনশিয়াল অনেক হাই, যেহেতু মেশিন লার্নিং আরো সামনে আরো অনেক বেশি এক্সপ্লোর হবে এবং অনেক অনেক সেক্টর সে আসলে গ্রাস্প করা শুরু করবে। সো গিভ ইট এ ট্রাই, যদি হয় গুড, না হইলে আবার ফেরত এসে সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করে দাও। তার আরেকটা প্রশ্ন, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন টেকনোলজি গুলো বর্তমানে টপ লেভেলে আছে কিংবা ভবিষ্যতে থাকবে বলে আপনি মনে করছেন? সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এখন টপে আস্তে আস্তে উঠে গেছে, অলমোস্ট উঠে যাচ্ছে হচ্ছে পাইথন। পাইথন হচ্ছে অনেক কারণে অনেক বেশি পপুলার। তার একটা বড় কারণ হচ্ছে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স বা যেই সেক্টরগুলো এখন বুমিং, সেই সেক্টরগুলোতে পাইথন অনেক বেশি ইউজ করা হয়। কিন্তু তার মানে এটা না যে পাইথন দুনিয়া সবাইকে শিখতে হবে। নোড জেএস অথবা জাভা বা .NET এদেরও ভালো ডিমান্ড মার্কেটে আছে, এবং টপ 5 ল্যাঙ্গুয়েজের মধ্যে এই জিনিসগুলোকে হয়তো এখন কনসিডার করব। তবে এই ল্যাঙ্গুয়েজগুলো সুইচ হয়, তার মানে হয়তো আমি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করি বা বিভিন্ন ধরনের রেটিংস আছে, সেই রেটিংস গুলোতে যদি দেখি, তাহলে হয়তো আমি ডিফারেন্ট সেট অফ রেটিংস দেখবো। তো এইসব রেটিংস বা টপ ল্যাঙ্গুয়েজটাই যে আমাকে শিখতে হবে এমন চিন্তা করার কোনো দরকার নাই। বরং মানে প্রোগ্রামিং এর জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে আমি যদি মনের ভাব প্রকাশ করার মতো একটা বিষয়। তো আমি যদি বাংলা শিখে, বাংলা বর্ণমালা শিখে ভাব প্রকাশ করতে পারি, তাইলেও হইলো। কেউ একজন হয়তো মেবি হয়তো অন্য একটা দেশের, সে হইতে পারে যে চাইনিজ, সে হয়তো চ্যাংচাং চুংচাং কিছু একটা শিখে তার মনের ভাব প্রকাশ করতে পারতেছে, তাইলেও কিন্তু হইলো। সো তোমার কাজ হচ্ছে কোন একটা জিনিস তুমি বানাবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাকে কিছু ওই যে অ্যালফাবেট বা কিছু ওয়ার্ড বা কিছু একটা দিচ্ছে, সেটা দিয়ে তুমি মনের ভাব প্রকাশ করতেছো কম্পিউটারের কাছে, কম্পিউটার সেই অনুসারে কিছু কাজ করে দিচ্ছে। তো সেটা তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করো, কিছু একটা করো, অ্যাটলিস্ট এই এফোর্টটা দাও। কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবো, এইটা ভালো না ওইটা ভালো, মানে এইটা খাবো না ওইটা খাবো, এই চিন্তা করতে করতে রাত কাবার করে দিলে তোমার সারা রাত উপাস থাকতে হবে আর কি। সো ওই কনফিউশনে পড়তে যাইও না যে আমি এটা করবো না ওইটা করবো। রাদার যেটা তোমার সামনে আছে বা যেটা ইচ্ছা করতেছে ওটা দিয়ে শুরু করে দাও, 1-1.5 মাস করো, খারাপ লাগলে ওটা চেঞ্জ করে একটাতে চলে যেতে পারবা। বাট ওই কনফিউশনে পড়তে যায় না যে আচ্ছা সি শিখবো, স্যাররা বলতেছে সি শিখতে, ওই ভাই বলতেছে পাইথন শিখতে, সেই টিউটোরিয়াল ভাই বলছে জাভা শিখতে, সে বলছে পিএইচপি থাকবে, ও বলছে পাইথন জয় করে ফেলবে। বাস এটা নিয়ে তোমার চিন্তা করে করে 2-4 দিন নষ্ট করতে যাও না, সেটা খুব খারাপ হবে। নিয়ামতুল্লাহ নাইম প্রশ্ন করেছে, শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত নাকি প্রোগ্রামিং এর পাশাপাশি ডেভেলপমেন্ট প্লাস প্রজেক্ট করা উচিত? সেটা আমি বলবো হচ্ছে ডিপেন্ড করে এগেইন তোমার হচ্ছে তুমি কোন লেভেলে আছো। তুমি যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হও, তাহলে আমি বলবো কম্পিটিটিভ প্রোগ্রামিংটা করো। মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, কারণ তোমার কাছে তুমি এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছে, কম্পিউটার প্রোগ্রামিং করো, হ্যাকার র্যাঙ্কে যাও বা লিড কোডে যাও বা গিগস ফর গিগস এ যাও বা অনলাইন কোনো জাজ আছে, এরকম বাংলাদেশি আছে, ইন্টারন্যাশনাল আছে, এরকম প্রচুর কম্পিটিশন আছে। তুমি যদি দেখো তুমি সেটা করো, কিন্তু তোমাকে একজন প্রোগ্রামার বা ডেভেলপার হইতে গেলে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু তোমার করলে ভালো। আর তুমি যদি হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট হও যে আমার খুব দ্রুত চাকরি দরকার, তাহলে তোমার কোনো একটা টেকনোলজি শিখে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ বানানোর দিকে ঝুঁকা দরকার, কারণ তুমি ওইটাকে সহজে কনভার্ট করে চাকরিতে যাওয়াটা ইজিয়ার হবে। এবং সেই জিনিসটা তোমাকে এই সরাসরি যারা ওই টেকনোলজির লোক খুঁজে, হয়তো কেউ অ্যান্ড্রয়েড ডেভেলপার খুঁজে, তুমি অ্যান্ড্রয়েড জানো, ডিরেক্টলি ওদের জন্য ম্যাচ করাটা ইজিয়ার। বাট তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করো বা সফটওয়্যার ডেভেলপ করো, আলটিমেটলি তুমি কাজ কিন্তু সেমই করতেছো। কম্পিটিটিভ প্রোগ্রামে কি করতেছে, তোমাকে একটা ম্যাথমেটিক্যাল বা কোনো একটা সিচুয়েশনাল প্রবলেম দিচ্ছে, এইটাকে তুমি ওই যে ফর লুপ, হোয়াইল লুপ, এইটা ফাংশন টাকশন করে প্রবলেমটাকে ব্রেক ডাউন করে সলভ করার চেষ্টা করতেছো, সেটাকে একটু ইফিশিয়েন্ট করার চেষ্টা করতেছো এবং এই কেসগুলোকে কভার করার চেষ্টা করতেছো। তুমি যদি এটা অ্যাপও বানাও, সেখানে কিন্তু
ডিফারেন্ট টাইপের জিনিস মনে হইলে কিন্তু আলটিমেটলি সেম জিনিস। যে একটা অ্যাপ হচ্ছে সেটা হয়তো তোমার ডাইনোসর গেমের মতো কিছুক্ষণ পর পর লাভ দিবে। তার মানে যে লাভ দেওয়ার জিনিসটা তুমি কিভাবে করতে পারো, আচ্ছা কতটুকু লাভ দিবে, সেটা লাভ দেওয়ার পরে সে নিচে কোথায় ল্যান্ড করলো, সেটা কি কোনো একটা ক্যাকটাসের উপর ল্যান্ড করলো, আমি গেমটা কি স্টপ করব না। তার মানে তোমার এভেইলেবল অপশন যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তুমি ওই জিনিসকে ইমপ্লিমেন্ট করার চিন্তা করতেছো। তার মানে তুমি থিঙ্কিং করতেছো এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতেছো, এবং করতে গিয়ে তুমি কনফিউজড হচ্ছ। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তুমি কিন্তু কনফিউজ হচ্ছে, আচ্ছা এটা কেন আমার সলিউশনটা অ্যাকসেপ্ট করলো না, কোন কেসটা আমি মিস আছে, দেখি আরেকবার গিয়ে ডিসক্রিপশনটা পড়ে দেখি বা আরো কিছু সলিউশন খুঁজি। তুমি দুইটা যেটাই করো না কেন সেটাই তোমাকে কিন্তু ওই তোমাকে ফোর্স করতেছে থিঙ্ক করার জন্য, ফোর্স করতেছে তোমাকে কিছু একটা অ্যাকমপ্লিশ করার জন্য। সো ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার থাকো, কম্পিটিটিভ প্রোগ্রামিংটা ট্রাই করো, ভালো লাগলে আরেকটু কন্টিনিউ করো, 300-400 প্রবলেম সলভ করো। আর যদি ভালো না লাগে দ্যাটস ফাইন, তুমি হয়তো কিছু একটা সফটওয়্যার ডেভেলপ করা শুরু করে দাও। সেটা ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট হইতে পারে, আইওটি হইতে পারে, রোবোটিক্স হইতে পারে, যেটাই করো কিছু একটা করো, চুপচাপ ওই কম্বলের নিচে ঘুমাই থাকো না, তাইলেই হবে, আর কিছু না। হ্যাঁ, তার আরেকটি প্রশ্ন, টেক জায়ান্ট কোম্পানিজ গুলোর জন্য 4 বছরের প্রোগ্রামিং রুট ম্যাপ কেমন হওয়া উচিত? টেক জায়ান্ট গুলোর কথা যদি চিন্তা করো সেক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে প্রবলেম সলভিং কে একটু বেশি গুরুত্ব দেয় আর কি। কারণ ওরা মনে করে যে কেউ যদি হচ্ছে প্রোগ্রামিং এর একটু ভালো হইতে হয় তাহলে সে আসলে প্রবলেম সলভিংটাকে ওরা বেশি গুরুত্ব দেয়। এবং যারাই মোটামুটি এখন পর্যন্ত আমি যে কয়েকজনকে জানি জয়েন করছে তাদের বেশিরভাগই হচ্ছে ইউজুয়ালি প্রোগ্রামার হিসেবে, তারা অনেকেই প্রোগ্রামার হিসাবে অনেক বেশি ভালো, এবং তারা হচ্ছে এই বিভিন্ন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ সেটা হইতে পারে যে ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো করছে। তো রোড ম্যাপটা হয়তো আমি এইভাবে রিকমেন্ড করব যে তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও, সেটা হইতে পারে সি, হইতে পারে পাইথন, এবং সেটা নিয়ে তুমি শুরু করে অনেকগুলো তুমি প্রবলেম সলভ করো, মেবি 300-400 কিছুর প্রবলেম সলভ করো, এবং প্রথম 1-1.5 বছরে তোমার টার্গেটই থাকবে এই প্রবলেম সলভিং এর দিকে তুমি অনেক বেশি ফোকাস করবা। তারপরে তোমার কাজ হবে যে এই প্রবলেম সলভিং দিয়ে তুমি যে কোনো একটা কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করবা, এবং সেইখানে তুমি ভালো করতে পারলে এটা একটা তোমার সার্টিফিকেট। অথবা আমি এটাও দেখছি যে তুমি হ্যাকার র্যাঙ্কে অনেকজন খুব ভালো করছে, 500 প্রবলেম সলভ করছে, তাকে হচ্ছে টেক জায়ান্ট বা বড় কোম্পানি থেকে ওখানে তাকেই নক দেওয়া হয়েছে যে তুমি 500 প্রবলেম সলভ করে ফেলছো বা এই টাইপের ব্যাচ পেয়ে গেছো, তার মানে সেই ভালো। এবং এই জিনিসগুলাই বড় কোম্পানির যারা রিক্রুটিং অফিসার আছে ওদের কাছে এক্সপোজ করা হয় যে আচ্ছা এইটা 500 প্রবলেম সলভ করছে বা 600 প্রবলেম করছে, তার মানে এই পার্সনটা অনেক ভালো। তো তুমি যদি হচ্ছে ইন পার্সন কোনো একটা কম্পিটিশনে জয়েন করতে পারো বা গ্লোবাল কোনো একটা কম্পিটিশনে যাইতে পারো, সেটা খুবই ভালো। না হইলে তুমি অনলাইনেই যত কম্পিটিশন আছে সেগুলোকে পার্টিসিপেট করো এবং প্রোফাইলটাকে স্ট্রং করো, তাইলে তোমার জন্য ইনডাইরেক্টলি অনেক অনেক অপরচুনিটি চলে আসবে। এমনকি রিসেন্টলি না প্রায় 6 মাস বা 1 বছর আগে জুলকার নাইন নামে একজন জয়েন করছিল, সে এরকম হচ্ছে কাজ করতে করতে কিছু জিনিস সার্চ দিতে সে ওই রিলেটেড কিছু কাজ করছে, গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে বুঝে ফেলছে যে ও আসলে ওই টেকনোলজি রিলেটেড কাজ করে। তখন ওখানে তাকে একটা পপ আপ গুগল সার্চ এর মধ্যে দিছে যে তুমি কি গুগলের স্পেশাল কিছু প্রবলেম সলভ করতে চাও কিনা। তো সে আউট অফ কিউরিসিটি দিয়ে সেগুলো সলভ করছে, সলভ করার পরে ওখানে 5টা প্রবলেম ছিল, 3টা প্রবলেম সলভ করার পরে গুগলের রিক্রুটারই তাকে নক দিয়ে বলছে যে তুমি গুগলের ব্যাপারে আগ্রহী কিনা আর কি। সো তুমি যদি ওই ফিল্ডে যাও, গুগল যেহেতু জানে যে তুমি আসলে কি সার্চ দিচ্ছ, ক্রোম যেহেতু বুঝে যে তুমি আসলে কোন টাইপের পার্সন, কি জিনিস খুঁজতেছো, তুমি কি হিন্দি গানের নাচ খুঁজতেছো নাকি তুমি কোডিং এর প্রবলেম বা সলভ করার চেষ্টা করতেছো, তো গুগল তোমার কাজকর্ম দেখে নিজেই বুঝে ফেলবে, এবং সেখান থেকে গুগলেরও যেহেতু লোক দরকার তখন ওখান থেকে বুঝেই তারা নক করে ফেলতেছে। সো তোমার এখন মিশন হবে যে প্রবলেম সলভিং এ ফোকাস করা, কম্পিটিশনে যাওয়া, এবং কোনো একটা সাইডে হচ্ছে অনেক ডেপথে যাওয়া। সেটা যদি তুমি যাইতে পারো তাহলে তুমি আস্তে আস্তে তোমার অপরচুনিটি গুলো এমনি তোমার কাছে চলে আসবে। সরকার ভাই একটা কথা, ওই আপনার পেজে একটু আমাদের লাইভটা শেয়ার করেন যদি সম্ভব হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি। হাবিব ওই লাইভের লিংকটা ঝঙ্কার ভাইকে মেল করো, ভাইটা আপনার পেজে শেয়ার করেন। আর যারা Okay, লাইভ ঠিক আছে। দেখছেন এবং জুমে আছেন আপনারা কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করেন। আর যারা অংশগ্রহণ করছে আমাদের প্রোগ্রাম থেকে সবাই একটা করে সার্টিফিকেট পাবে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, কন্টিনিউ করো। স্যার, মাইদার জাহান প্রমা প্রশ্ন করেছে, গিভ মি সাম আইডিয়া অ্যাবাউট আওয়ার প্রোগ্রামিং, আই উড লাইক টু বিল্ড মাই ক্যারিয়ার ইন ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্সের এই দুইটা সেক্টরের ক্ষেত্রে এখন আনঅফিশিয়ালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লোকজন বেশি ইউজ করতেছে সেটা হচ্ছে পাইথন। তার মানে এই দুইটা জায়গায় যদি কেউ ভালো করতে হয় তাকে প্রথমত বেসিক পাইথনটা শিখতে হবে। পাইথন দিয়ে হচ্ছে ডাটা প্রসেসিং এর জন্য নামপাই নামের একটা জিনিস আছে, পান্ডাস নামের একটা প্যাকেজ আছে। এই প্যাকেজগুলো সম্পর্কে প্রথমত কিছুটা ধারণা নিতে হবে। তারপরে সে যদি হচ্ছে মেশিন লার্নিং এর দিকে যেতে চায় সেক্ষেত্রে সে টেনসর ফ্লো নামের একটা জিনিস আছে, সেই জিনিসটা করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে কিছু একটা জিনিস একটা সার্টেন স্টেজ পরে সে দেখবে যে স্ট্যাটিস্টিক্স এর কিছু ইউসেজ এখানে চলে আসবে, কিছু রিগ্রেশন মডেল তৈরি করতে হবে, কিছু ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করতে হবে। তো ওইটা নিয়ে হচ্ছে প্রথম ধাক্কায় একদম মানে ভরকায় যাওয়ার তেমন কিছু নাই। তখন একটু চিন্তা করতে হবে যে আচ্ছা রিগ্রেশন অথবা হচ্ছে কিছু অ্যানোভা টেস্ট করতেছে বা কিছু ডাটার মধ্যে কিছু ডাটা কোয়ালিটি বা ভালো জিনিসগুলো বের করার চেষ্টা করতেছে, ডাটার মধ্যে ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করতেছে। তো তখন হয়তো যেই জিনিসগুলো দরকার লাগবে, ম্যাথমেটিক্যাল কিছু দু একটা জিনিস দরকার পড়বে, সেই জিনিসগুলো তখন সে দেখে ফেলবে আর কি। তো এই টাইপের হচ্ছে নামপাই, সাইফাই বা এরকম কিছু প্যাকেজ আছে, টেনসরফ্লো টাইপের, এই জিনিসগুলো ধরে 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 দেখার চেষ্টা করবে আর কি। এবং এই জিনিসগুলো যদি ধরে ধরে দেখার চেষ্টা করে তাহলে তার জন্য হচ্ছে অনেক বেশি ইজিয়ার হবে। এবং এটা একটা রোড ম্যাপের মতো আর কি। মেশিন লার্নিং এর কিন্তু বাংলায়ও কিছু বই আছে এবং বইগুলো আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, বা গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। জাস্ট হাতে কলমে মেশিন লার্নিং, রাকিবুল হাসান নামে একজন আছে, তার অনলাইনে তার কিছু এই অনলাইনে ফ্রি বুকও আছে, সেই বুকগুলো সে দেখতে পারে যে, এবং তার একটা বই সে পাবলিশ করছে, সে বই থেকেও সে দেখতে পারে, চাইলে বইটা জোগাড় করি, অথবা হাতে কলমে মেশিন লার্নিং এটা সার্চ দিলেও পাওয়া যাবে রাকিবুল হাসানের। উনি মোটামুটি গুছিয়ে খুব সুন্দর করে জিনিসগুলো লিখেন এবং উনি কিছু ভিডিও পাবলিশ করেন আর কি। তো কেউ যদি মেশিন লার্নিং রিলেটেড আগ্রহী হন, বাংলায় ভালো কিছু রিসোর্সের মধ্যে রাকিবুল হাসানের রিসোর্স গুলো দেখতে পারবেন। আর ইংলিশে তো রিসোর্সের অভাব নাই, ইউটিউবে সার্চ দিলে প্রচুর রিসোর্স পাওয়া যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে 1-1.5 বছর 2 বছর এই একটা টপিকের পিছনে তাকে মোটামুটি ডেইলি 2-3 ঘন্টা 4 ঘন্টা, উইকেন্ডে একটু ভালো সময় দিলে এই জিনিসটাতে একটা সার্টেন ডেপথে যাওয়া পসিবল। কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে কে কোন লেভেলে বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি পরিমাণ এফোর্ট দিচ্ছে আর কি পরিমাণ খাটতেছে। এমন অনেকেই দেখা যাবে যে অনেক পিছন থেকে শুরু করছে, ওই যে কচ্ছপ আর খরগোশের কাহিনীর মতো আর কি। এখন খরগোশ যদি আগে গিয়ে ঘুমাই থাকে আর কচ্ছপ যদি ধীর গতিতে চলতে থাকে, একসময় খরগোশের কিন্তু বিট করে ফেলবে। সো আমি ম্যাথ জানি, আমি স্ট্যাট জানি না, বা আমি ম্যাথ জানি না, ওই টাইপের কনফিউশন না করে আমি যেই জিনিসগুলো জানি না সেগুলো একটু একটু করে কচ্ছপের মধ্যে করে আগাতে থাকলে একসময় ঠিকই খরগোশকে পিছিয়ে ফেলা দেওয়াটা কোনো ব্যাপারই হবে না আর কি। তো যারা এরকম হয়তো আইওটি, মেশিন লার্নিং অথবা ডাটা সায়েন্স রিলেটেড সেক্টরে যেতে হয়, তাদেরকে ওই কচ্ছপের মতো খেলাটা খেলতে হবে, একটা লং টার্ম খেলা খেলতে হবে, কিন্তু যেখানে এভরিডে তার এই জিনিসটার ব্যাপারে সে সামহাউ ওখানে ফেরত এসে কাজ করতে থাকবে, এক্সপ্লোর করবে। কিছু একটা ভিডিওস দেখলাম, সেগুলো আমার কাছে হয়তো ভালো লাগলো না বা আমি বুঝি নাই, দ্যাটস ফাইন, আরেকটা ভিডিও খুঁজে বের করে দিলাম, আরেকটা বুঝলাম না, দ্যাটস ফাইন, আরেকটা খুঁজে বের করলাম। এই যে পারসিস্টেন্সি, এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তার জন্য আসলে এই জিনিসগুলো কনকার করাটা অনেক অনেক ইজিয়ার হয়ে যাবে। নাদিম ইবনে আক্তার প্রশ্ন করেছেন, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই গ্রাফ রিলেটেড কোডিং বাই পাইথন ল্যাঙ্গুয়েজ? উড ইউ লাইক টু শেয়ার ইউর কোডিং এক্সপিরিয়েন্স? কোশ্চেনটা একটু গ্রাফ রিলেটেড না, ওই জিনিসটা বোঝায় এটা কি প্লট বা চার্টিং রিলেটেড জিনিসের কথা বলতেছে নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, গ্রাফ রিলেটেড জিনিস হলে পাইথনে সাধারণত হচ্ছে ম্যাটপ্লটলিবটাকে আমি অনেক সময় ইউজ করে থাকি, যেটা হচ্ছে কোনো চার্টার প্লট করার জন্য আর কি। এবং সেটার জন্য হচ্ছে ইউজুয়ালি হচ্ছে খুব সিম্পল জিনিস সাধারণত লোকজন করে, সেটা হচ্ছে ইদার আইপাইথন নোটবুক আছে, সেখানে গিয়ে সিরিয়াল ওয়াইজ ওরা আইপাইথন নোটবুক দিয়ে তারা হয়তো ম্যাটপ্লটলিব বা এর কাছাকাছি আরো দুই একটা চার্টিং ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো দিয়ে হচ্ছে সে গ্রাফ প্লট করে। আর কিছু কিছু সাইন্টিফিক যে চার্টগুলো তৈরি করি সেটার জন্য হচ্ছে ম্যাটপ্লটলিবও ইউজ করে, বা কেউ কেউ স্পেশাল 3D চার্ট পাইথনও করা যায়, অথবা ম্যাটল্যাবও কেউ কেউ দেখলাম যে হচ্ছে এই ধরনের চার্ট তৈরি করে। স্পেশালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে থাকে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নট কম্পিউটার সায়েন্স, তারা ওই রিলেটেড দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্স চার্ট তৈরি করে। বাট সেই কমপ্লেক্স চার্টগুলো এই ম্যাটপ্লটলিব বা এর পাশাপাশি আরো দুই একটা প্যাকেজ আছে, এই প্যাকেজ দিয়েও তৈরি করা সম্ভব। ফারুক মিয়া প্রশ্ন করেছে, হাউ টু বি এ গুড প্রোগ্রামার এন্ড হোয়াট ইজ দ্য প্রসেস অফ গেটিং এ চান্স টু জয়েন এ মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি?
হ্যাঁ, গুড প্রোগ্রামার হতে গেলে প্রথমত জিনিস হচ্ছে যে তোমাকে ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যেতে হবে, তোমাকে কনফিউশনের ভিতরে দিয়ে যেতে হবে এবং তোমাকে স্ট্রাগল করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি যে কোনো জিনিসই হচ্ছে যদি আমরা দুই একজন বিদ্যাসাগর হয়ে থাকি, দ্যাটস ডিফারেন্ট। আদারওয়াইজ ক্লাসে পড়লেই আমরা সবকিছু জেনে ফেলবো না, শিখে ফেলবো না। এই জন্য আমরা ছোটবেলায় কি করছি, যে আমরা ক্লাসে পড়ছি, বাসায় এসে তো প্রাইভেট টিচার ছিল তার কাছে পড়ছি, কেউ কেউ কোচিং সেন্টারে গেছি, তারপরেও আমরা পারি না। পরীক্ষার 2 দিন 4 দিন 1 সপ্তাহ আগে হচ্ছে ধুমায়া পড়ি, পরীক্ষার আগের রাতে পড়ি, খুব সিরিয়াস হলে পরীক্ষার হলে ঢুকার আগ পর্যন্ত একটা কাগজ দেখে দেখে তারপরে ঢুকি। এরপরে গিয়ে পরীক্ষার হলে গিয়ে 2-1টা জিনিস পারি অথবা পারি না। তো তুমি চিন্তা করে দেখো, তুমি ইন্টারমিডিয়েট বা এসসি পরীক্ষার আগে একটা অঙ্ক কয়বার করছো? মিনিমাম 5 থেকে 7 বার করছো মিনিমাম। যে অঙ্কগুলো তুমি পরীক্ষার হলে অ্যান্সার দিছো সেটা কখনোই তুমি একবার দেখে সে পরীক্ষার হলে গিয়ে করতে পারো নাই, তুমি 5-7 বার অঙ্কগুলো করে আসছো। ক্লাসে দেখাইছে স্যার, বাসায় করছো, প্রাইভেটে করছো, পরীক্ষার আগে করছো, 5-7 বার করছো। এখন প্রোগ্রামিং বা এই টাইপের একটা সেক্টরে এসে তুমি কোনো একটা জিনিস বানাবা, কোনো একটা জিনিস বুঝবা, একটা ফাংশন বা কিছু একটা করবা, কোনো একটা সিস্টেম করবা বা কোনো একটা সিস্টেমকে তুমি সিকিউর করবা, এই জিনিসটা তুমি একবার দেখে তুমি বুঝে ফেলবা, এরকম বিদ্যাসাগর নিজেকে ভাবার তেমন কোনো দরকার নাই আর কি। কেউ যদি হয়ে থাকো দ্যাটস গুড, তুমি এক্সেপশনাল। বাকি নর্মাল ছেলেপেলেদের জন্য হচ্ছে ওইভাবে এক্সেপশনাল চিন্তা করার দরকার নেই। তুমি আটকে যাবা, করতে যাবা, হবে না। একটা ভিডিও একজনের দেখে থেকে তুমি ইউটিউব থেকে দেখে করার চেষ্টা করতেছো, অর্ধেক পরে তুমি মিলাইতে পারতেছো না, ওইটাকে সাইডে রেখে দিয়ে পরের একটা শুরু করে দেখা, অথবা ওই যতটুক করছে ওইটুকু আবার কন্ট্রোল জেড জেড মেরে মেরে আন্ডু করে দিয়ে আবার পিছন জায়গাতে করা, বা ওটুক পর্যন্ত গিটহাবে কমিট রেখে দিয়ে সেগুলোকে আবার রিভার্ট করে আবার নতুন করে শুরু করা, বারবার শুরু করা, এই জিনিসটার ধৈর্য থাকাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র প্রোগ্রামার হওয়ার ক্ষেত্রে না, কেউ যদি অন্য লাইনে ক্যারিয়ার করতে চায়, একজন কেউ যদি গায়ক হইতে চায়, এরকম অনেক নাকানি চুবানি খেয়ে খেয়ে আমরা গায়কদের যদি স্টোরি শুনি, বা যারা সিনেমাতে অভিনয় করে তাদের স্টোরি যদি শুনি, অথবা কেউ যদি হয়তো একটা চাকরির ইন্টারভিউ দিতে চায়, এভাবে আশা করার দরকার না যে আমি একটা চাকরিতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাব। তো ওটারও তোমার চিন্তা করার দরকার নেই। তোমার লম্বা সময় পর্যন্ত একটা জিনিসের পিছনে তোমাকে থাকতে হবে, এবং সেটা করতে গিয়ে তুমি যদি জানো যে তুমি প্রোগ্রামিং এর কোন সেক্টরে যেতে চাও। প্রোগ্রামিং এর অনেকগুলো ভাস্ট সেক্টর আছে, প্রচুর জিনিস আছে। তুমি এমবেডেড সিস্টেম করতে পারো, রোবোটিক্সে যেতে পারো, আইওটি তে যেতে পারো, এছাড়াও তুমি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, প্রচুর জিনিস আছে। তুমি যে কোনো একটা সাইটটাকে সিলেক্ট করো, সেটা তোমাকে আলটিমেটলি সারা জীবন ওটার পিছনে লেগে থাকতে হবে এমন কোনো কথা নাই। তুমি কিছুদিন পরে এটা সুইচও করে ফেলতে পারো, কোনো ব্যাপারই না আসলে। এরকম প্রচুর লোকজন সুইচ করে, আমি নিজেও সুইচ করছি। তো আমি ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করি না, ক্যারিয়ার শুরু করছি ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে, তারপরে এসে ওয়েব ডেভেলপারে সুইচ করছি। তো তুমি একটাতে শুরু করো এবং ওটাতে তুমি চালাইতে থাকো, চালাইতে পারতেছো গো ফর ইট, চালাইতে পারো না চেঞ্জ করে ফেলো। তো তুমি একটা সাইট সিলেক্ট করো এবং সেই সাইডে গিয়ে তুমি হচ্ছে যে সেক্টরটা বা যে এরিয়াকে ফোকাস করলা, সেখান থেকে আমি সাধারণত বলি যে তুমি 3টা রিজনেবল প্রজেক্ট বানাও। তো তোমাদের যদি থিসিস বা ক্লাসের প্রজেক্ট থাকে তাহলে সেরকম কিছু একটা, না হইলে কোনো থেকে বের করে এসে তুমি 3টা প্রজেক্ট বানাও। অথবা তুমি যদি ওয়েবসাইট বানাইতে চাও, তোমার কেউ কোনো কাজ দেয় না, তুমি চিন্তা করলে ঠিক আছে আমি হয়তো টুইটারের কাছাকাছি একটা সাইট বানাবো, এটা কেউ ইউজ করুক না করুক ডাজেন্ট ম্যাটার। অথবা আমার বাসার সামনে একটা মুদি দোকান আছে, যে করিম চাচাস মুদির দোকান নামে একটা ওয়েবসাইট বানাই ফেললাম। এটা করিম চাচা তোমাকে টাকা পয়সা দিবে না, কিছু দিবে না, কিন্তু এটার জন্য তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমার মিনিমাম যদি 3টা বা এভারেজে 5টা প্রজেক্ট তুমি সিরিয়াসলি করো, তাহলে এটা দিয়ে তুমি যত ফ্রাস্ট্রেশন পার হয়ে গিয়ে এই 3টা প্রজেক্টে ফিনিশ করবা, তাহলে তোমার লার্নিংটাও হয়ে যাবে। প্লাস তুমি যখন হচ্ছে ইন্টারভিউতে যাবা কোনো একটা কোম্পানিতে, তখন তোমাকে হায়ার করার আগে ওরা কি দেখতে চাবে, যে আচ্ছা এই পার্সনটাকে কাজ করলে সে কাজ করতে পারবে কিনা। যদি মনে হয় যে কাজ করতে পারবে, সেটা কিভাবে বুঝবে? তোমার সিভি দেখে, প্লাস তোমার যদি কোনো প্রজেক্টস থাকে, তাইলে তুমি অন্যদের চেয়ে আগে যাবা। দুজন বললো যে আমি জাভা পারি, আরেকজন জাভা দিয়ে 3টা প্রজেক্টের লিঙ্ক দিছে। তো আমি ইন্টারভিউতে কাকে ডাকবো? যে 3টা প্রজেক্টের লিঙ্ক দিছে, স্যার লিঙ্কে যাবো, তার প্রজেক্টটা দেখবো, মেবি তার কোডটাকে দেখবো, দেখে মনে হচ্ছে ভালো, তাহলে আমি ওই দুজনকে আর ডাকবোই না, একেই ডাকবো আর কি। তো ডিফারেন্সটা হবে। এরপরে আসলে তুমি যখন এই 3-4-5টা প্রজেক্ট তুমি করে ফেলতে পারবা, তখন তোমার ক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানির কথা তুমি 2 স্টেপে চিন্তা করতে পারো। একটা স্টেপ চিন্তা করে কে কেউ, যেমন কিছুদিন আগে আমরা যেহেতু একটু ওই ট্রেনিং রিলেটেড কাজকর্ম করি, একজনের ফার্স্টের টার্গেটই হচ্ছে যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব। এই জন্য সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি হওয়ার জন্য সে 3 মাস 3.5 মাস কন্টিনিউয়াস ইন্টারভিউ দিয়ে দিয়ে গিয়ে তার হয়েছে। আবার আরেকজনকে জানছি যে হচ্ছে বাংলাদেশি কোম্পানিতে কাজ শুরু করছে,
2 বছর কাজ করছে, কাজ করার পরে তার লিঙ্কডইনের প্রোফাইলটা অনেক স্ট্রঙ্গার ছিল এবং সে রেগুলার তার বিভিন্ন যে জিনিসগুলো শিখতেছে করতেছে এই জিনিসগুলো লিঙ্কডইনে পাবলিশ করতেছে। তো কিছুদিন পরে ইউরোপিয়ান একটা কোম্পানি 2 বছর বাংলাদেশে কাজ করার পরে তাকেই নক দিছে যে আচ্ছা তুমি আমাদের কোম্পানিতে কাজ করতে চাও কিনা, কারণ সে যে জিনিসগুলো শিখতেছে সেই জিনিসগুলো সে আবার পাবলিশ করতেছিল লিঙ্কডইনে এবং মিডিয়ামে। তো ওই কোম্পানি করার পরে সে ইন্টারভিউ দিছে, এখন সে সেখানে কাজ করতেছে। সো মাল্টিন্যাশনালে তুমি চাইলে সরাসরি ঢুকতে পারো, সেটা হচ্ছে কারণ এখন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশি ব্রাঞ্চ আছে, আবার এখন ইন্টারনেটের যুগে হচ্ছে বিদেশি কোম্পানিতে জাস্ট বাংলাদেশে বসে ফুল টাইম চাকরি করতেছে এরকম আছে। অথবা তুমি সেকেন্ড স্টেপে যেতে পারো যে আমি 2 বছর বাংলাদেশি কোম্পানিতে বা কোনো চাকরি করলাম আর পাশাপাশি আমি চোখ কান খোলা রাখলাম। যেমন সেলিম হোসেন মোল্লা নামে একজন এরকম বাংলাদেশে কিছুদিন কাজ করছে, কাজ করার পরে সে জার্মানি একটা কোম্পানিতে চাকরি পেয়ে বর্তমানে সে জার্মানি চলে গেছে আর কি। তো এই টাইপের কেসও আমরা অনেক ভাবেই দেখি। মাল্টিন্যাশনাল কাজে ঢোকার জন্য তোমাকে আসলে কাজটা জানতে হবে এবং একটু ভালোভাবে জানতে হবে। সেটা তুমি আগে ভালো করে জেনে সরাসরি ঢুকতে পারো অথবা 2 বছর কাজ করেও ঢুকতে পারো। তো এটা হচ্ছে ওর কোয়েশ্চেনের মোটামুটি লম্বা একটা অ্যান্সার। রাবেয়া খান প্রশ্ন করেছে, from where I should start learning program? Can you suggest any programming learning site? হ্যাঁ, তো প্রোগ্রামিং লার্নিং সাইটের জন্য হচ্ছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ইন্টারমিডিয়েটের আইসিটি বই। আইসিটি বইতে হচ্ছে তুমি যদি মানে আগে তো ফাঁকিবাজি করে আসছো সেজন্য সিরিয়াসলি দেখে আসো না, 2-4টা পড়ছো 4-5টা পড়ো নাই। তো তুমি যদি ইন্টারমিডিয়েটের আইসিটি বইতে যত রিজনেবল ভাবে হচ্ছে প্রোগ্রামিংটা বলা আছে অন্য যে কোনো বইতে বা সাইটে তুমি অত ভালোভাবে পাবা না। স্পেশালি 2-1টা বই আছে সম্ভবত মুজিবুর রহমান স্যার নামে একজন একটা বই আছে, অনেক বিস্তারিত ভাবে লেখা আছে, ওই বইটা আমি দেখতেছিলাম। তো মোটামুটি অনেক ভালো গুছানো আছে। এই ছাড়া হচ্ছে তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট আইসিটি এর প্রোগ্রামিং টিউটোরিয়াল গুলো দেখো, তাহলে অনেক অনেক ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবা। এবং তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছো তোমাদের সিএস এর কোর্স গুলো কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য একদম মোক্ষম জিনিস আর কি। তো ওই ক্লাসগুলোতে একটু সিনসিয়ার থাকো। স্যাররা কি বলতেছে সেই জিনিসগুলো 100% ক্লাসে বুঝতে হয়তো পারবা না, অনেকে বুঝতে পারবা না, 2-4 জন বুঝতে পারো। তো তারা বাসায় গিয়ে সেম টপিকটা ইউটিউবে সার্চ দেওয়াটা, তাইলে তুমি বাংলায় কিছু টিউটোরিয়াল পাবা। এবং যারা হয়তো হিন্দি ভাষাতে হচ্ছে একটু কমফোর্টেবল, হিন্দি ভাষাতে প্রচুর টিউটোরিয়াল আছে, সেটা দেখতে পারো। ইংলিশে কমফোর্টেবল হলে তো ইংলিশে তো মোটামুটি অভাবই নাই, সমুদ্র। তো তুমি যদি আর কিছু না করো, যে তুমি ক্লাসে যে জিনিসগুলো শেখানো হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে তোমার প্রোগ্রামিং রিলেটেড যে 2টা বা 3টা কোর্স আছে, এই 3টা কোর্সটাকে তুমি যদি একটু সিনসিয়ার ভাবে নাও, বাকি সময় তুমি ভালো স্টুডেন্ট যদি নাও হও বা সিনসিয়ার স্টুডেন্ট তুমি যদি নাও হও, সেগুলোতে ফাঁকিবাজি করলে করো, ওই স্যারদেরকে বলিও না আবার তুমি ওগুলোতে ফাঁকিবাজি করতেছো, চাইলে আবার তোমাকে ধরাই দিবে। তো ওটা ফাঁকিবাজি করলা না, কিন্তু তুমি এই 2টা করলে রাখলে আচ্ছা আমি চোখ কান খোলা রাখবো, ওই মোবাইল যদি আমি টেবিলের নিচে ইউজও করি ওই 2টা ক্লাসে ইউজ করবো না, চোখ কানটা খোলা রাখবো বা ফার্স্টে বেঞ্চে বসবো, তাহলে ওই জিনিসগুলো দেখবো এবং জিনিসগুলো একটা মেন্টাল নোট নিয়ে বাসায় গিয়ে, আমি সিরিয়াস স্টুডেন্টে কিন্তু 2 ঘন্টা দেখলাম, অথবা আমি বাসে করে কোথাও যাচ্ছি, কোথাও রিক্সায় টেম্পোতে কোথাও যাচ্ছি, মোবাইলে করে করে ফেসবুকে স্ক্রল না করে গুগলে সার্চ দিয়ে ওই জিনিসগুলো দেখলাম। তাহলে তোমাদের মতো লাকি যে অপরচুনিটিটা আছে সেই জিনিসটাকে যদি একটু চোখ কান খোলা রাখো, তোমার কিন্তু 30-40-50% কিন্তু ক্লাসরুম এবং ক্লাসের থেকে বের হয়ে সেই দিনে জিনিসটা দেখলে কিন্তু তোমার প্রোগ্রামিং এর 30-40% কিন্তু তোমার শিক্ষা হয়ে যাচ্ছে, তোমাকে বাড়তি পরিশ্রম করা লাগতেছে না। তো তুমি যদি এটা করো তাহলে তুমি একটু স্মার্টার স্টাডিতে গেলা, আর সেটা যদি না করো তাহলে তুমি হাই হাই কোম্পানিতে যেতে পারো। সেটা হচ্ছে কোনো রকমে ক্লাসে ফাঁকিবাজিটা যে করে গেলা এবং যখন সেমিস্টার ফাইনাল আসলো তখনও কোনো রকম টানাটানি করে পাশ করলা, এসে করলা, যে ভালো স্টুডেন্ট তার কাছে গিয়ে যে দোস্ত একটু সাজেশন দে, কোনটা দেবো কোনটা দেখলাম না, কোনো রকমে আগের দিন রাত্রে হতে মাথায় আপলোড করলা, পরের দিন খাতার মধ্যে গিয়ে ডাউনলোড করে পার হয়ে গেলা। কিন্তু হাই হাই কোম্পানিকে ধরা খাওয়া হচ্ছে 4th ইয়ারে গিয়ে। তোমার কিন্তু জিনিসগুলো শিখতেই হবে, মাপ কিন্তু নাই। কারণ চাকরি যখন করতে যাবা তোমার চেহারা সুরত দেখেও কেউ নিবে না, তোমার সার্টিফিকেট দেখেও কেউ নিবে না। তুমি যত বড় সার্টিফিকেট নিয়ে আসো না কেন, বলবে না যে ওস্তাদ আপনি এসে আমাদের কোম্পানি সিইও হয়ে যান, আপনার কিছু করা লাগবে না, তোমাকে ইন্টারভিউ দিয়েই ঢুকতে হবে। তার মানে জিনিসগুলো তোমাকে শিখতেই হবে। সো একটু স্ট্র্যাটেজিক এবং স্মার্টার হইলে তুমি কিন্তু ক্লাসের এই অপরচুনিটির সুযোগের সদ্ব্যবহার করেই যদি শিখে ফেলো, এটা হচ্ছে বেস্ট। না হইলে তুমি 4th ইয়ারে গিয়ে এটা করবা, কোন জায়গায় স্পেশাল শিখায়, কোথায় ব্যাচ আছে, কোথায় কোর্স আছে, এগুলো খুঁজবা, 4-5 মাস ঘুরবা, এদিক দিয়ে বাসা দিয়ে চাপ দিবে যে আর কয় বছর পাস করতে কয়তদিন দেরি, ওইদিকে কারোর সাথে যদি রিলেশন থাকে তার বাপ চাপ দিবে যে ওর তো বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গার মধ্যে, তুমি একটা ক্যারিয়ার তৈরি করো না কেন। তো সব প্রেশার গিয়ে একবার মাথার মধ্যে পড়ে কিন্তু কোনো সুযোগ পাবা না। তো এখন যেহেতু সময় আছে, তুমি জাস্ট 20 or 30% টাইম যদি একটু সিনসিয়ারিটি দেখো, তুমি এই ফ্লোর মধ্যে হচ্ছে আরামসে ফ্রি শিখে চলে যেতে পারবা। তো ফ্রি শিখার দিকে একটু নজর দাও, তাইলে একটু ইজিয়ার হবে। আচ্ছা হ্যাঁ,
জানাতুন্নুর জবা প্রশ্ন করেছে, ওয়েব অ্যাপ অর মোবাইল অ্যাপ, হুইচ পাথ উইল ডমিনেট ইন দ্য ফিউচার ইন দ্য কেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট? টেকনিক্যালি হচ্ছে দুইটার আলাদা একটু এরিয়া আছে, কিন্তু ওয়েব অ্যাপের চাইতে হচ্ছে মোবাইল অ্যাপ হচ্ছে মানে জেনারেল সেন্সে অনেক বেশি ডমিনেট করবে, কিন্তু ফাংশনাল ক্ষেত্রে আবার ডমিনেট করতে পারবে না। যেমন আমরা যদি এন্টারটেইনমেন্টের কথা চিন্তা করি, বা হয়তো আমাদের এভরিডে মানে প্রফেশনাল ছাড়া এন্টারটেইনমেন্ট ওই জিনিসগুলো ইউজ করি, তাহলে আমরা নিজেরাই দেখেছি আমরা মোবাইল ডিভাইসটা হয়তো 70, 80 or 90% কেসে ইউজ করি। কিন্তু সেই ক্ষেত্রে সেই সেক্টরটাতে বা সেই ফিল্ডগুলোতে মোবাইল অ্যাপগুলোকে অনেক ডমিনেট করবে। যেমন ফেসবুক আমরা ম্যাক্সিমাম সময় ওখানে ইউজ করি, ইউটিউব আমরা ম্যাক্সিমাম ফোনে ইউজ করি, বা ভিডিওস কল হোক, হোয়াটসঅ্যাপ হোক, যত কিছুই হোক, বা নতুন একটা জিনিস খুঁজে বের করার কাজগুলো আমরা মোবাইল অ্যাপে করি। তো এভরিডে বা জেনারেল পারপাস ইউজগুলোর জন্য হচ্ছে তোমার মোবাইল অ্যাপগুলো অনেক বেশি ডমিনেট করবে। কিন্তু তুমি যদি প্রোডাক্টিভ জিনিসগুলো চিন্তা করো, তুমি একটা অ্যাসাইনমেন্ট করবা, বা তুমি একটা কোডিং করবা, অথবা তুমি হচ্ছে অফিসে কাজ করবা, সেটা তোমার মোবাইল ডিভাইসের মধ্যে তুমি করতে পারবা না। তার মানে প্রোডাক্টিভিটি হোক, বা তোমার প্রফেশনাল কাজগুলো হোক, বা তুমি থিসিস লিখবা, সেই জিনিসটা তুমি মোবাইলে লিখতে পারবা না। হয়তো থিসিসের একটা ওয়ার্ডের হয়তো স্পেলিং মিস্টেক হচ্ছে, এটা চেঞ্জ করে দিতে পারো, অথবা থিসিসটা তুমি যেতে যেতে বাসে বসে বসে রিভিউ দিতে পারবা, কিন্তু মোবাইলে বসে বসে তুমি হয়তো সেই কাজটা করতে পারবা না। সো ওয়েব অ্যাপ হচ্ছে তোমার ফাংশনাল জিনিসগুলোতে অনেক বেশি কাজ লাগবে, আর তোমার লজিস্টিক্স অথবা হচ্ছে এন্টারটেইনমেন্ট সেক্টর গুলাতে মোবাইল অ্যাপ অনেক অনেক কাজে লাগবে ফিউচারে। তো এটা একটু আস্তে আস্তে জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে, যেটা হয়তো আজ থেকে 5 বছর আগে অনেক বেশি ক্লোজ ছিল, এখন আস্তে আস্তে অনেক বেশি সেপারেটেড হয়ে যাচ্ছে, যে এই এবং কম্পারেটিভলি এই জিনিসটা ভলিউম ওয়াইজ অনেক বেশি মোবাইল অ্যাপটা উঠে আসবে। সফটওয়্যার ডেভেলপার হতে হলে প্রাথমিকভাবে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক, এবং বাহিরের প্রোগ্রামিং ছাড়া কি কি লাগে? আবশ্যক হচ্ছে তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ একটু ভালোভাবে জানতে হবে। সেটা হইতে পারে সি, হইতে পারে পাইথন, হইতে পারে জাভা, যে কোনো একটা হইতে পারে, বা তোমার অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট হইতে পারে। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু রিজনেবল ভাবে তোমাকে জানতে হবে, যে অ্যাটলিস্ট তুমি কমফোর্টেবল কিছু একটা করার জন্য, কিছু একটা দিলে, সেটা হচ্ছে একটা। আর তার পাশাপাশি তোমাকে কিছু, যেহেতু তুমি সফটওয়্যার ডেভেলপার হবা, তার মানে একটু ফান্ডামেন্টাল জিনিস কিছু জানতে হবে। তার মানে তোমাকে 8-10টা ডাটা স্ট্রাকচার একটু জানতে হবে, স্ট্যাক, কিউ, ডিকশনারি, লিংক লিস্ট বা ট্রি কিভাবে তৈরি করতেছে। অথবা তুমি যদি আরেকটু ভালো বুঝতে পারো যে আচ্ছা তোমার ডেপথ ফার্স্ট বা ব্রেথ ফার্স্ট সার্চটা কি, সেটা কিভাবে কাজ করে, বাইনারি সার্চ ট্রিটা কি, এই টাইপের জিনিসগুলো তুমি একদম চোখ বন্ধ করে কোডিং করতে হবে বিষয়টা এরকম না, বাট অ্যাটলিস্ট কনসেপচুয়ালি তুমি জিনিসগুলো জানো। কিছু অ্যালগোরিদম, মেবি কিছু সার্চ অ্যালগোরিদম, কিছু সর্টিং অ্যালগোরিদম, 4-5টা সর্টিং অ্যালগোরিদম, খুব বেশি না। হয়তো সেটা হইতে পারে তোমার বাবল সর্ট, হতে পারে সিলেকশন, ইনসার্শন, কুইক মার্জ, এই 5টাই তুমি মোটামুটি কোডিং করতে জানো, অ্যাটলিস্ট এগুলো একটু জানতে হবে। 2-4টা ডিজাইন প্যাটার্ন সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল কনসেপচুয়াল জিনিসগুলো তোমাকে জানতে হবে। আর অ্যাক্টিভিটিজ এর জন্য তোমাকে ওটুক বুঝতে হবে যে তুমি কিভাবে, যেহেতু তুমি সফটওয়্যার ডেভেলপার হইতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি ডাটাবেস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। অ্যাটলিস্ট নো সিকুয়েল না জানলেও সিকুয়েল বেসড কোন একটা ডাটাবেস, সেটা হইতে পারে মাইএসকিউএল, হইতে পারে অন্য কোনো একটা জিনিস, কিন্তু অ্যাটলিস্ট ডাটাবেস সম্পর্কে ধারণা থাকতে হবে। রিলেশনাল ডাটাবেস গুলোর কানেকশন গুলো কি হচ্ছে, কিভাবে তুমি এই ব্যাক এন্ড থেকে হচ্ছে ডাটাবেসে কানেকশন তৈরি করবা, কিভাবে তুমি হয়তো অনেকগুলা টেবিলের মধ্যে জোড়া দিবা, জয়েন হবে, কোন ধরনের জয়েন আছে, কি ধরনের জয়েন আছে, ইনার জয়েন, আউটার জয়েন না ক্রস জয়েন করতেছো, এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে একদম এক্সপার্ট হয়ে যেতে হবে না, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট ধারণা থাকতে হবে যে আচ্ছা এটা তাইলে এভাবে করা যেতে পারে, এটা এইভাবে কাজ করে, এবং আমার যদি কখনো দরকার পড়ে আমি মাথায় থাকতে হবে বিষয়টা এরকম না, কিন্তু গুগলে সার্চ দিয়ে আমি মিলে ঝিলে কাজটা করে ফেলতে পারবো। তো ওই টাইপের ডাটাবেস সম্পর্কে তোমাকে কিছুটা জানতে হবে, মেবি কিছুটা তুমি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানবা, এবং তোমাকে ওই আলটিমেটলি ওই কাজটা করতে হবে যে তোমাকে 2-3টা মিনিমাম প্রজেক্ট তৈরি করতে হবে। ব্যাক এন্ড হলে ব্যাক এন্ডের প্রজেক্ট করো, ফ্রন্ট এন্ড হলে ফ্রন্ট এন্ডের প্রজেক্ট করো, সেই প্রজেক্ট গুলো করেই তুমি মোটামুটি অ্যাটলিস্ট কমফোর্টেবল হবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা হচ্ছে একটা ভাবে যে তুমি ওই অ্যাপ ডেভেলপমেন্ট বা ওই টাইপের কাজ করলা। আরেকটা সাইড আছে যেটা কাজ করে ছেলে পেলে, সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর লাইনে যায়। কম্পিটিটিভ প্রোগ্রামিং গেলেও কিন্তু সিমিলার কনসেপ্টে তুমি ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার তোমাকে বুঝতে হবে, না হলে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তেমন সুবিধা করতেই পারবা না। অ্যালগোরিদম তোমাকে পারতেই হবে, গ্রাফ থিওরি সম্পর্কে কিছুটা নলেজ তোমাকে জানতেই হবে। এরপরে তুমি যদি প্রবলেম সলভিং করো, অনলাইনে করো বা কোনো একটা জায়গায় করো, কম্পিটিশনে পার্টিসিপেট করো, এই একটা রাস্তা দিয়েও যেতে পারো, আবার ওই যে সফটওয়্যার তৈরি দিয়েও, প্র্যাকটিক্যাল দিয়েও যাইতে পারো। এই দুইটা রাস্তায় দিয়েই মেইন বিষয়টা হচ্ছে তুমি কিছু একটা করতেছো এবং তুমি যে জিনিসগুলো জানো সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতেছো। এই কারণে বড় বড় কোম্পানি
কোম্পানি হোক, মাঝারি কোম্পানিগুলো, তারা কম্পিটিটিভ প্রোগ্রামিংদেরকেও হায়ার করে, আবার টেকনোলজি যারা বুঝে তাদেরকে করে। যারা টেকনোলজি বুঝে তাদেরকে হয়তো সফটওয়্যারের কিছু বেসিক শিখাই দেয়, আর যারা এই বেসিক জিনিসগুলো অনেক বেশি জানে তাদেরকে কিছু টেকনোলজি শিখাই দিয়ে কাজে লাগিয়ে ফেলে। কারণ এই পার্সনটা আসলে সামহাউ প্রুভ করে ফেলছে যে সে হার্ড ওয়ার্কিং, সে একটা সার্টেন লেভেল পর্যন্ত যাইতে পারে এবং কিছু একটা সে করে ফেলছে। সে কম্পিটিটিভ প্রোগ্রাম দিয়ে হয় প্রুভ করলো, নয় সে 3-4টা 5টা সফটওয়্যার বানায় তৈরি করলো। তার মানে সে কিন্তু প্রুফ করে ফেলছে যে আমি হ্যাঁ করতে পারি। এই কারণে ওই ক্যারিয়ার তৈরি করতে গিয়ে দুইটা রাস্তা, যে কোনো একটা রাস্তা তৈরি করো। অথবা তুমি কম্পিটিটিভ প্রোগ্রাম দিয়ে চালু করলা, ভালো লাগলো না বা মজা লাগতেছে না, বিদঘুরে লাগতেছে, ছেড়ে দিয়ে এসে এই জায়গাটি দিয়ে চলে যাও। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মজাটাই হচ্ছে এরকম যে সেক্টরটা এত ভাস্ট যে তুমি চাইলে যদি খুব এক্সপার্ট হও, তোমার ভালো লেভেলের চাকরি আছে, তুমি অ্যাভারেজ হও তাইলে চাকরি আছে, তুমি মোটামুটি হও তাইলে চাকরি আছে, তুমি কিছুই বুঝো না কিন্তু ভালো লাগে না কিন্তু তুমি হয়তো কিউএ টেস্টার বা হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবেও কিন্তু টেকনোলজি রিলেটেড ফিল্ডও কাজ করতে পারো। তো প্রোগ্রামিং এর বস পাবলিকের জন্য সুবিধা আছে, আবার অত বস না নন বস টাইপের লোকজনেরও সুবিধা আছে। বাট যেটাতে তুমি করতে চাও না কেন, তোমাকে ওই এফোর্টটা দিতে হবে। ফাও ফাও পেয়ে যাবে না যে আমি ভোর রাতে ঘুমের থেকে উঠলাম, স্বপ্নের মধ্যে পেয়ে গেছি, পীর বাবা এসে বলে দিছে, জিনের বাচ্চা বলে দিছে তোমার চাকরি হয়ে গেছে। ঘুম থেকে উঠলে জিনের বাচ্চারও পাবা না, চাকরিও পাবা না। জাকিরুল ইসলাম জাকির নামে একজন প্রশ্ন করেছে, সিএসসি রিলেটেড কি কি গভর্নমেন্ট জব আছে আর সেজন্য কি কি এক্সপিরিয়েন্স দরকার? গভর্নমেন্ট চাকরির বিষয়ে আমার আসলে ওরকম একদমই ধারণা নাই। সরকারি চাকরি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু লাগে সেটা আমি কিছুটা ধারণা করতে পারি, কিন্তু এটার জন্য আমি বেস্ট পারসন নাই। এটা আমি একটু বলতে চাই, আমি একটু বলি। জি 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 আমি একটু বলি। গভর্নমেন্ট সেক্টরে নরমালি বিভিন্ন জায়গা আছে যেগুলোতে চাকরি করা যায়। সেটা হলো গভর্নমেন্টের অনেকগুলো ডেটা সেন্টার আছে, যেমন বিসিসি আছে, বিসিসি তে ডেটা সেন্টার আছে, যারা ডেটা সাইডে যেতে চায় তারা ওইদিকে চাকরি করতে পারে। তারপরে নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিং সাইডে যদি কেউ যেতে চায় তাহলে পরে সেদিকে চাকরি করতে পারে। আর প্রোগ্রামিং এও প্রচুর আছে, সুযোগ আছে, সেই সেক্টরেও যেতে পারে। তবে একেবারে গভর্নমেন্ট যারা চাকরি করে তারা কেউই আসলে প্রোগ্রাম করে না। প্রোগ্রামার যদিও তাদের ডেজিগনেশন থাকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, তারপরে তারা প্রোগ্রামার হয়, তারপরে সিস্টেম অ্যানালিস্ট হয়। প্র্যাকটিক্যালি তাদের কেউই কাজ করতে হয় না, ফাইল ওয়ার্ক করে। আর যারা নেটওয়ার্কের কাজ করে তাদের আসলে কাজ করতে হয়, কারণ এটা একটা ফিজিক্যাল কাজ, করতেই হবে, এটা কোনো উপায় নেই। প্রোগ্রামিং এখানেও আছে, প্রচুর প্রোগ্রামিং করতে হয়, কারণ নেটওয়ার্ক সেট আপ করা লাগে, অপারেশন করা লাগে, ট্রাবল শুটিং করা লাগে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রোগ্রামিং এর দরকার পড়ে। এইগুলো হচ্ছে গভর্নমেন্টের কাজ। প্রফেশনাল হতে গেলে যে কোনো জায়গায় নিজেকে ফিট করা যায়, আর প্রফেশনাল না হলে পরে ফিট করা আসলে খুব কঠিন, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা যদি আমি একটু বলি। আসলে বাংলাদেশে বর্তমানে ব্যাংকিং সেক্টরে এই কম্পিউটার রিলেটেড যারা কাজ করছে তাদের একটা বড় মার্কেট আছে সমস্ত ব্যাংকিং সেক্টরে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে মূলত তারা হচ্ছে মেইনটেনেন্সের কাজগুলো করে, আর মূলত প্রোগ্রাম যেটা সেটা বাইরে থেকেই ব্যাংকিং সেক্টর হায়ার করছে। এবং বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এমন কোনো সেক্টর নাই সরকারের যে সেক্টরে কম্পিউটার সায়েন্সের লোকজনের দরকার নাই। আর কোন ইনস্টিটিউট থেকে কে পড়লো এইটা বড় কথা না। আমি চিনি কিছু ছেলে যারা বাংলাদেশে চাকরি করছে, ইভেন গুগলে একজন আছে যাকে আমি চিনি, তিনি যে ইনস্টিটিউট থেকে পড়ালেখা করেছে সেই ইনস্টিটিউটটি আর বাংলাদেশে এক্সিস্ট করছে না, বিভিন্ন কারণেই ব্ল্যাক লিস্টেড হয়ে সেই ইনস্টিটিউট মানে বাতিল হয়ে গেছে। এরকম অনেক ইনস্টিটিউট আছে যারা শিখেছে। প্রোগ্রামিংটা আসলে শিখতে হবে নিজের থেকেই, এবং সরকারি চাকরিগুলোর বিষয়টা যেটা বললাম যে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি প্রোগ্রামিং সেক্টরে কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ভাইয়ের কাছে আবার ফিরে আসি। ইউরোপিয়ান কান্ট্রিতে স্কলারশিপ পেতে গেলে সি প্লাস প্লাস পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিল কতটা ইফেক্টিভ? প্রথমত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের টিমেরই একজন হচ্ছে জার্মানিতে যাচ্ছে আর কি। সো জার্মানিতে যাওয়ার জন্য হচ্ছে যেটা হচ্ছে হ্যাঁ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর স্কিল অথবা
ওই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট আছে। তার পাশাপাশি আরেকটা জিনিসের ইম্প্যাক্ট আছে হচ্ছে তার যেহেতু সে মাস্টার্স বা হায়ার স্টাডি যদি করতে চায় সেই ক্ষেত্রে তার আন্ডারগ্রেডের জিপিএটা একটু ইম্পর্টেন্ট একটা জিনিস। ওই জিপিএ দিয়ে বোঝা যায় যে একটা স্টুডেন্ট কি সিরিয়াস না সিনসিয়ার স্টুডেন্ট। যেমন আমাদের টিম মেম্বারই একজন জার্মানিতে পড়াশোনা করতে যাবে, করোনার কারণে একটু ডিলে হয়ে গেছে, কিন্তু জানুয়ারি থেকে তার ক্লাস শুরু হবে আর কি। তো সে হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু এই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সে এখন জার্মানিতে পড়াশোনা করতে যাবে। তো তার অভিজ্ঞতার মধ্যে কি আছে, তার রেজাল্ট অত আহামরি ভালো না, কিন্তু সে 2 বছর আমাদের সাথে কাজ করতেছে, মানে আমাদের টিমে কাজ করতেছে, এই একটা এক্সপেরিয়েন্স। এবং এই এক্সপেরিয়েন্স কিছুটা প্রোগ্রামিং জানে বা ডেফিনেটলি আমাদের সাথে যেহেতু কাজ করতেছে, প্লাস হচ্ছে এই যে হায়ার স্টাডি করতে যাওয়া, এটাও কিন্তু একটা 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 লম্বা প্রসেসিং এর একটা টাইম, যে আমি একটা জায়গায় অ্যাপ্লাই করব, ইউনিভার্সিটি শর্টলিস্ট করা, তাদের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে অ্যাপ্লাই করা, এই টাইপের অনেকগুলো জিনিস আছে আর কি। তো কেউ যদি হায়ার স্টাডি করতে চায়, তাকে প্রোগ্রামিং এর এই যে জিনিসটা আমি প্রোগ্রামিং ভালো পারি, সেটা কিছুটা যদি তার কাছে প্রমাণ থাকে, তাহলে তার প্রোফাইলটা একটু স্ট্রঙ্গার হয়। সে হইতে পারে যে আমি এই প্রোগ্রামিং কম্পিটিশনে গেছি বা অন্য জায়গায় আমি হয়তো এই কম্পিটিশনে গিয়ে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে বা ফিফথ হয়েছে বা কিছু একটা হয়েছে। তো ওই টাইপের রিকগনিশন থাকলে, তাইলে সে যদি কোনো একটা স্টেটমেন্ট অফ পারপাস এসওপি লেখে, তাহলে সেখানে তার ওভারঅল সিচুয়েশনটা মানে অন্যদের চাইতে তো কম্পেয়ার করাটা ইজিয়ার হয় আর কি। সো নিজে নিজে শেখার ক্ষেত্রে দ্যাটস গুড, সামহাউ এটাকে মানে ভিজিবল করতে হবে। ভিজিবল করার উপায় হচ্ছে, হয় আমি কোনো একটা জায়গায় কাজ করছি, অথবা আমি কোনো একটা জিনিস জিতে আসছি বা কিছু একটা করছি, প্লাস জিপিএটাও একটু কিছুটা ইম্পর্টেন্ট, যেহেতু তাকে স্টুডেন্ট হিসেবে নিবে। তো জিপিএ যদি কারো ভালো থাকে বা ভালো করার সুযোগ থাকে, হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, তাহলে ওই জিনিসটাতে একটু ফোকাস করা উচিত। কারণ জিপিএটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখে, কারণ প্রথমে দেখে জিপিএটা কত আর কি। তার পাশাপাশি যদি ওটা যদি না থাকে, তাহলে হয়তো অন্যান্য দেশের মধ্যে হয়তো তাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেহেতু আইএলটিএস, টোফেল বা কেউ যদি জিআরই দিল, সেই জিনিসের স্কোরটা দেখে। তারপরে সে যদি কিছু রিসার্চ করলো, সেগুলো হচ্ছে অপশনাল, কেউ করে কেউ করে না, থাকে কারো থাকে না, বা কোনো একটা উইন বা কিছু একটা থাকে। বাট ওভারঅল তার প্যাকেজ বা প্রোফাইলটাকে একটু স্ট্রঙ্গার বানাইতে হবে। স্ট্রঙ্গার বানানোর জন্য যে কয়েকটা জিনিস আছে, যে কোনো একটা বা দুটো জিনিস একটু ভালো হইলেই, দু একটা জিনিস আবার ডাউন হইলেও একটু ব্যালেন্স করে নেওয়া যায়। এবং ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে জার্মানিতে যেমন প্রচুর, এবং আরো ছেলেপেলে যেটা করে, জার্মানিতে না গিয়ে অস্ট্রিয়া বা এরকম কিছু, নরওয়ে বা এরকম কিছু কান্ট্রিতে চলে যায়, এবং ইউরোপে ইউনিয়ন যেহেতু, তার মানে ইউনিয়নের যে কোনো একটা কান্ট্রিতে গেলেই হইলো আর কি। তো এইভাবে কিন্তু অনেকে অনেক স্ট্র্যাটেজিকলি যায়, যে আচ্ছা আমি ওখানে গেল না, আমি হচ্ছে এস্টোনিয়া নামে একটা কান্ট্রিতে কিছুদিন আগে একটা স্টুডেন্ট গেছে ইস্টোনিয়া, তো ইস্টোনিয়ার নাম আমি অত ভালোভাবে শুনি নাই, কিন্তু সে সামহাও খুঁজে বের করে সেখানে করলো, এবং সে জানে এটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, তার মানে ওখান থেকে কমপ্লিট করলে সে হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের অন্য যে কোনো একটা কান্ট্রিতে সুইচ হবে। এবং আমার পরিচিত কিছু ছেলে পেলে দেখা গেছে যে অন্য একটা দেশে ছিল, সেখান থেকে তারা হয়তো জার্মানিতে বা যেখানে ইকোনমি ভালো, সুইজারল্যান্ড বা এখানে সেখানে মুভ করতেছে। তো এটা ইউরোপিয়ানের একটা ইউনিকনেস, যে তোমাকে যেটা ভালো কান্ট্রিতে যাইতে হবে এমন কোনো কথা নাই, এভারেজ কোন একটা কান্ট্রিতে গিয়েও কিন্তু তুমি পরবর্তীতে ওই পুরো রিজিয়নের মধ্যে সুইচ করে ফেলতে পারো। এই কোশ্চেনটার ব্যাপারে আমি একটু সংযুক্তি করি। হ্যালো জি হ্যালো অবশ্যই। ইউরোপের আমেরিকার সাথে ইউরোপের স্কলারশিপের কিছু গুণগত পার্থক্য আছে। ইউরোপের মধ্যে পূর্ব ইউরোপের দেশগুলোর স্কলারশিপের ইন্ডিভিজুয়াল কান্ট্রি ওয়াইজ যে স্কলারশিপ তারা ডাকে, সেই জায়গায় অ্যাপ্লাই করতে হয়। আর পশ্চিম ইউরোপের দেশগুলোতে সেই ইউরোপিয়ান ইউনিয়নের একটা স্কলারশিপ আছে 2 বছর মেয়াদি। সেই স্কলারশিপটা আবার 1 বছর ইউরোপের যে কোনো এক দেশে এবং পরবর্তী বছরটা আরেক দেশে করতে হয়। সেখানে দুটো জিনিস অবশ্যই লাগবে, হাই সিজিপিএ এবং আইএলটিএস এর হাই স্কোর। এই দুটো যদি থাকে, এবং সাপ্লিমেন্টারি হিসেবে অবশ্যই প্রজেক্ট থিসিস থাকতে হবে। মানে আপনি অনার্সে যদি থিসিস করেন, দেন আপনাকে তারা ডাকবে। এবং ওই যে ওরা যে স্কলারশিপ অফার করে, ওই অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটার নামটা আমার এখন মনে আসতেছে না, ইউরোপিয়ান ইউনিয়নের থেকে ওই স্কলারশিপের মাধ্যমেই শুধুমাত্র যাওয়া যায়। আর এর সাথে জার্মানি গোথে ইনস্টিটিউট, তাদের নিজস্ব জার্মান কালচারাল সেন্টার যেটি, তারা নিজেরা কিছু স্কলারশিপ দেয়। সেই ক্ষেত্রেও বিষয়টি হচ্ছে আপনার আইএলটিএস থাকতে হবে। আপনার আইএলটিএস প্রমাণ করে যে আপনি হচ্ছে অন্য একটি ভাষা শেখার জন্য এক্সপার্ট লোক। পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আইএলটিএস দিলে ওরা ওখানে জার্মানিতে যে 8 মাস ওদের একটা ভাষা কোর্স আছে, সেই কোর্সটি করার পরে তারপরে ওরা চান্স পায়।
আমেরিকার বিষয়টি হচ্ছে একটু ভিন্ন। আমেরিকাতে আপনি হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক, তাকে লিখবেন, সে ফান্ড থাকলে আপনাকে দিবে, অফার দিবে, এরকম। কিন্তু ইউরোপের সিস্টেমটা হচ্ছে এরকম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি একটু যোগ করতে চাই মাহমুদের সঙ্গে, সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইরাসমাস আছে, ইরাসমাসের সাথে বাংলাদেশের যোগসূত্র আছে। বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটির সাথে ইরাসমাসের ওই ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিভার্সিটি গুলোর এমইউ আছে। ইরাসমাসের শর্ত হলো যে দুটো বিশ্ববিদ্যালয়ের সাথে এমইউ থাকতে হবে। এমইউ থাকলে পরে তখন আমাদের ছেলে মেয়েরা, শিক্ষকরা তারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পাবে। পাশাপাশি আবার তাদেরকেও আমাদের এখানে আনতে হবে। এইভাবে শুরু করা যায়। এটা মোটামুটি ভাবে এটা প্রাতিষ্ঠানিক। এটা 2017 সাল থেকে এটা বাংলাদেশে শুরু হয়েছে এবং এটা এই ইয়ার স্কলারশিপের পরিমাণ 2.2 বিলিয়ন ইউরো। থ্যাংক ইউ স্যার। ভাইয়ের কাছে প্রশ্ন, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট ফর ক্যারিয়ার? ইজ প্রোগ্রামিং জব স্ট্রেসফুল? সো ইন্টারেস্টিং প্রশ্ন। এখন আসলে বেস্টের মধ্যে আমরা যদি হচ্ছে নাম্বার অফ জবের দিকে চিন্তা করি, এটা খুব সহজে বের করা যায়। এটা কান্ট্রি ওয়াইজ একটু বেরি করে। হয়তো গুগলে সার্চ দিলে বোঝা যায় যে আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাকরি বেশি আর কি। সো তুমি যদি চাকরির বাজার হিসেবে চিন্তা করতে চাও, সেক্ষেত্রে হয়তো ইদানিং কালে তুমি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি বা সেক্টর ওয়াইজ যদি চিন্তা করো, তাহলে তুমি 3-4টা ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো একটা নিলেই মোটামুটি চলবে। সেটা হইতে পারে জাভা, বিকজ অফ অ্যান্ড্রয়েডের জন্য, বা ব্যাকএন্ডে কিছুটা ইউজ আছে, এখনো অনেক ভালোভাবে ইউজ আছে সেটার জন্য। পাইথন হইতে পারে কারণ সেক্টরটা গ্রোয়িং, অথবা জাভাস্ক্রিপ্ট হইতে পারে বিকজ অফ ওয়েব ডেভেলপমেন্ট। এই তিনটা যে কোনো একটা চুজ করলেই হইলো আর কি। এবং প্রোগ্রামিং এর চাকরি কি স্ট্রেসফুল কিনা এটা ডিপেন্ড করবে, কিন্তু প্রথম 1-1.5 বছর কিছুটা স্ট্রেসফুল হবেই। যে কোনো চাকরিতে তুমি ঢুকো, এমন না যে তুমি বিবিএ হিসেবে একজনে ঢুকলা, মার্কেটিং এ ব্র্যান্ডিং এ ঢুকলা, কি পরিমাণ খেদানি দিচ্ছে ওখানে গেলে বুঝতে পারবা যে কি অবস্থা হচ্ছে। মার্কেট থেকে তুমি যদি রিটার্ন না পাও, যদি তোমার আরওআই ঠিক মতো না হয় আর কি। তো যে কোনো ক্যারিয়ারে যে কোনো জায়গাতে হচ্ছে প্রথম 1-1.5 বছর তোমার কিছুটা স্ট্রেসফুল হবে, কারণ তোমাকে আসলে অনেক জিনিস শিখতে হবে, বুঝতে হবে। এবং তুমি একটা টিম কিভাবে কাজ করে বা একটা সফটওয়্যার কিভাবে কাজ করলো, টেস্টিং যেমন হচ্ছে তোমার সফটওয়্যার তুমি যে কোড করছো সেটাকে হয়তো স্যার আটকে দিছে যে না এই ফিচারটা কমপ্লিট হয় না এই বাগের কারণে, অথবা তোমার 2-1টা বাগ হচ্ছে প্রোডাকশনে যাওয়ার পরে ওখানে ধরা খাইছে, কাস্টমার রিপোর্ট করছে যে এই বাগ আসছে, এই বাগের কোডটাকে করছে তুমি করছো। তো প্রথম তুমি অনেক বেশি নার্ভাস হয়ে যাবা, পরে বুঝবা যে 1-1.5 বছর বুঝবা যে না এটা আসলে একটা নরমাল জিনিস। অথবা তোমার কোড রিভিউ করে হচ্ছে হয়তো 20টা ফিডব্যাক দিছে, তো কিছুটা তোমার কাছে প্রথম কিছুদিন নার্ভাস লাগবে, কিন্তু কিছুদিন পরে তোমার জিনিসটা নরমাল হয়ে যাবে, তোমার কোডের কোয়ালিটি বেড়ে যাবে, তুমি বুঝবা যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। বাট প্রথম কিছুদিন তোমার নলেজটা বাড়ানোর জন্য প্লাস কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো ফেস করতে গেলে, বা টেস্টার তোমাকে এসে এক গাদায় দিয়ে দিল যে ওর কারণে এখন আজকে রিলিজ হবে না, রিলিজ আগামীকালকে বা 1 সপ্তাহ পরে হবে। এখন দেখা যাবে যে সেই কোডের বাগগুলো কার কারণে, আমার কারণে হয়েছে। তো কিছু মেন্টাল স্ট্রেস প্রথম কিছুদিন আসবে, সেটা যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসে অন্যান্য জায়গার ক্ষেত্রে আসে না, বিষয়টা এরকম না। যে মার্কেটিং হোক, অন্যান্য জায়গায় হোক, ব্র্যান্ডিং এর কাজ করতে যাক, অথবা কেউ অ্যাকাউন্টিং এর কাজ করতে যাক, দেখা গেছে অ্যাকাউন্টিং এর একটা এন্ট্রি ভুল দিয়ে বসে আছে, কে দিছে খুঁজে খুঁজে বের করে ফেললো যে এ দিছে আর কি। তো এটা কেন দিছে, সে ডেবিটের জায়গায় ক্রেডিট দিয়ে দিছে, অথবা ওই রিসেন্ট ট্যাক্স এর ল এর কোনো একটা অনুচ্ছেদ যোগ করা হয়েছে সরকার থেকে বা কোনো একটা জায়গা থেকে, সেটা সে মিস করে ফেলছে। তো এই টাইপের মিস্টেক আসলে যে কোনো সেক্টরের লোকজনই করবে ওই কালচার বা প্রফেশনালিজমটা গেইন করার প্রসেসের থ্রুতে, এবং শুরুর দিকে কিছুটা স্ট্রেসড হবে। এবং এই স্ট্রেসটা যত বেশি সে শুরুর দিকে গেইন করে ফেলবে, ফিউচারের জন্য সে ততটা বেশি কমফোর্টেবল হয়ে যাবে, এবং তখন সে হয়তো জিনিসগুলোতে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যাবে, ম্যাচিউরিটির কারণে সে তখন কোপ আপ করে ফেলতে পারবে। এবং এরপরে ডিপেন্ড করবে স্ট্রেসটা তার পার্সোনালিটির উপর, যে পার্সন কোন একটা সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতেছে। এমন অনেকে আছে যেমন কাজ করে 2-4টা বাইক আসছে, তারা কিছু কেয়ার করে না, আচ্ছা ঠিক আছে করতেছি, আমার 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা পরে করতেছি, নর্মালভাবে ধরে ধরে 1 কাপ কফি খাইলো, এসে করলো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটা বসলো, কফি খাইতে খাইতে একটু করলো টললো, তারপর সে কাজ করে দিল। বা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগছে, ঠিক আছে 1/2 ঘন্টা বেশি লাগছে, সে নর্মাল ভাবে নেয়। আবার 2-1 জনের হালকা একটু স্ট্রেসড আউট হয়ে যায়। এটা মোস্টলি তার সিচুয়েশনকে হ্যান্ডেল করার ট্যাকটিক্স এর কারণে, কেউ একটু বেশি স্ট্রেসড হয়, কেউ একটু কম স্ট্রেসড হয়। বাট একটা সার্টেন লেভেল পরে 2-3 বা 4 বছর কাজ করার পরে যখন জিনিসগুলো বুঝে ফেলে যে না এইভাবেই আসলে কাজগুলো চলে, তখন স্ট্রেসের পরিমাণ প্রায় 50, 60 বা 70% কমে যায়। পার্সন টু পার্সন ভেরি করে আরো অনেক বেশিও কমে যায়। ডক্টর মাহবুব ভাই বলছি, অলরেডি আমরা 1 ঘন্টা 10 মিনিট পার করে ফেলেছি। আমরা 1 ঘন্টা সময় চেয়েছিলাম আপনার কাছ থেকে,
তো আমরা কি আর একটু কন্টিনিউ করবো, বা আপনার ব্যস্ততা আছে নাকি? আপনি যদি কিছু বলেন এটা। না, আপনারা হয়তো আরো 10-15 মিনিট কন্টিনিউ করতে পারেন আর কি, আর 10 মিনিট যদি প্রশ্ন থাকে তাহলে, প্রশ্ন না থাকলে তো হ্যাঁ আতিয়া, তাহলে তুমি ইম্পর্টেন্স দেখে এখন 2-1টা কোশ্চেন করে কিউএ সেশন শেষ করো, দেন আমরা স্যারদের কাছে 2-1টা কথা শুনে শেষ করে দেবো। হ্যাঁ আতিয়া? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। সবুজ মিয়ার প্রশ্ন আছে, প্রোগ্রামিং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করা কি ঠিক হবে? ফ্রিল্যান্সিং এটা ডিপেন্ড করবে যে কে আসলে কিভাবে তার ক্যারিয়ারটা তৈরি করতে চায় আর কি। কেউ যদি মনে করে যে না আমি আসলে ফ্রিল্যান্সিং কতগুলো ক্ষেত্রে ভালো, কতগুলো দিকে খারাপ, এবং আমি এই জিনিসগুলো বলতেছি, এগুলো বলার জন্য আমি বেস্ট পারসন না, কারণ আমি আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সার না, বা সেক্টর সম্পর্কে আমার অত ডিটেল ধারণা নাই। সো আমি একটু আউটসাইডার হিসেবে, আমি প্রফেশনাল কাজটা করছি, ফ্রিল্যান্সার হিসেবে না। তারপর আমার পার্সোনাল পার্সপেক্টিভ আমি যতটুকু দেখছি যে ফ্রিল্যান্সিং সেক্টরটা কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো, কিছু কিছু ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং। কিছু কিছু ক্ষেত্রে কিভাবে ভালো, যদি হচ্ছে আমি স্টুডেন্টের পাশাপাশি একটা ক্যারিয়ার তৈরি করতে চাই, এবং সেখানে তৈরি করে আমি হয়তো মার্কেট প্লেসে কিছু কম্পিটিশন ডেফিনেটলি থাকবে, তুমি যাই করতে চাও সেখানে কম্পিটিশন, ওখানেও কম্পিটিশন থাকবে। করে গিয়ে তুমি একটা লাইন তৈরি করলা, লাইন তৈরি করে তুমি হয়তো যারা ভালো করছে তাদের ম্যাক্সিমামে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করতে করতে গিয়ে তারা আরো বেশি কাজ পাচ্ছে তাদের প্রোফাইল দিয়ে, এবং তারা আরো কিছু টিম জোগাড় করে ফেলছে। টিম জোগাড় করে গেলে তারা একটা অর্গানাইজেশন হয়ে গেছে। এরা অনেক অনেক বেশি ভালো করতেছে। এদের সংখ্যা ফ্রিল্যান্সিং এর সংখ্যা থেকে একটু কম হইলেও কিন্তু এরা অনেক বেশি সাস্টেনেবল হয়ে গেছে, কারণ ওরা যে কোনো সময় যদি তার কোনো একটা পার্সোনাল ছুটি লাগলো, ফ্যামিলি কোনো একটা ইমার্জেন্সি হয়, বা সে একটু বিয়ে করছে এই কারণে তার কিছুদিন গ্যাপ দরকার বা কিছু একটা দরকার। সো এইসব ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে তুমি যদি অ্যাক্টিভ না থাকো, তাহলে কিন্তু তোমার একটা র্যাঙ্কিং থাকে, সেই র্যাঙ্কিংটা আস্তে আস্তে কমে যায়, এবং রোগ কমে গেলে তুমি পরবর্তীতে আগের মতো কাজ পাবা না। তার মানে তোমাকে আবার শূন্য থেকে শুরু করে 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 ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আবার নিজের র্যাঙ্কিংটা রেডি করতে হয়। এবং এটার জন্য তোমাকে একটা সবসময় একটা হচ্ছে এই মার্কেটিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকতে হয় আর কি। এটা যদি তুমি এনজয় করো তাহলে খুবই ভালো। এবং শুরুর দিকে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট আর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তুমি এটা করতে চাও যখন তোমার কাছে মানে $10, $20 বা $50 একটা কাজ করে কিছু একটা আর্ন করাটা অনেক অনেক বেশি এক্সাইটিং, তাহলে সেই হিসেবে তোমাকে এই জিনিসটা এক্সপ্লোর করা যাইতে পারে। কিন্তু লং টার্মের জন্য তুমি যদি এই ফ্রিল্যান্সিং করে এটাকে ইন্টারন্যাশনাল বিজনেসে কনভার্ট করতে না চাও, তাইলে ফ্রিল্যান্সিংটা তোমার জন্য অতটা ইফেক্টিভ নাও হইতে পারে। আরেকটা ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা ইফেক্টিভ হইতে পারে, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখছি, যেমন রাসেল আহমেদ নামে একজন আছে, এরকম আরো কয়েকজন আছে যারা ফ্রিল্যান্সিং করতে করতে গিয়ে ক্লায়েন্টের সাথে একটা ভালো রিলেশন তৈরি করে ওই ক্লায়েন্টের কোম্পানিতেই ফুল টাইম চাকরি পেয়ে গেছে, এবং বাংলাদেশে বসেই ওই ক্লায়েন্টের হচ্ছে ফুল টাইম কাজ বাংলাদেশে করতেছে। এটা কিন্তু একটা ভালো জিনিস। কিন্তু লং টার্ম পর্যন্ত ধরো হচ্ছে 20-30 বছর তুমি সিঙ্গেল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করাটা লং টার্মের জন্য তোমার জন্য সুবিধাজনক নাও হইতে পারে, কারণ তুমি সিমিলার টাইপের কাজই লম্বা সময় ধরে করবা, তোমার মানে নলেজের গ্রোথটা কম হবে, এবং 4-5 বছর পরে তুমি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার চান্স থাকে আর কি। তো তুমি যদি হচ্ছে 3টা রাস্তা যে কোনো একটা রাস্তা নাও, তাহলে ফ্রিল্যান্সিং ঠিক আছে, যে তুমি আস্তে আস্তে গিয়ে এটা টিম তৈরি করে ফেলবা, সেটা একটা রাস্তা হইতে পারে। তুমি আস্তে আস্তে হয়তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে তুমি হয়তো বিদেশি কোনো একটা কোম্পানিতে তুমি চাকরি নিয়ে নিবা, সে ধরনের কিছু একটা হইতে পারে আর কি। অথবা তুমি এই টাইপের কম্পিটিটিভ জিনিসগুলো তুমি এনজয় করো, সারা লাইফের জন্য তুমি এভাবে কম্পিটিটিভ মার্কেটিং করে করে তুমি কাজ শেষ করে করতে চাও, তাইলে ভালো আছে। আদারওয়াইজ তুমি হয়তো জবের ক্ষেত্রে করবা, জবটা হচ্ছে একটু রিজনেবল, যে তুমি 1 সপ্তাহ ছুটি পাবা, 2 সপ্তাহ বছরের ছুটি পাবা। ফ্রিল্যান্সিং তে তোমার একটু ছুটি দিবে না, আর তুমি নিজে জোর করে ছুটি নিতে হবে। তোমার হয়তো মাঝে মধ্যে ক্লায়েন্টের সাথে মিটিং থাকলে কেউ কেউ হয়তো দিনের বেলা ম্যানেজ করে নিতে পারে, বাট নতুন নতুন তোমাকে হয়তো রাতের বেলায় কাজ করতে হইতে পারে, এইটা কারো হয়তো কোনো একটা প্রবলেম হইতে পারে। তো সেই হিসেবে তুমি চুজ করবা আর কি, ফ্রিল্যান্সিং করবা নাকি প্রফেশনাল লাইফের দিকে যাবা আর কি, মানে কেরিয়ারের দিকে, যেখানে চাকরি দিয়ে ওই রিলেটেড যাবা, সেই হিসেবে তুমি চিন্তা করে দেখতে পারো। ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, অনলাইন জাজ, কোড ফোর্সেস বা হ্যাকার র্যাঙ্ক বা টপ কোডার বা লাইট ওজি বা স্পেয়ার ওজি, কোনটার মধ্যে প্রোগ্রামিং কন্টেস্ট করার মাধ্যমে রেটিং বাড়ালে সেটা বাইরের দেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে? যে কোনো একটাতে করলেই ভালো, তবে হ্যাকার র্যাঙ্কটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি রিকগনাইজ সব জায়গায়। লাইট ওজিও মোটামুটি খারাপ না, বা কোড ফোর্সেসও সবাই জানে। তো যে কোনো একটাতে করলেই কিন্তু তুমি এটা, এগুলো মোটামুটি যারা জানে তাদের কাছে এই সবগুলাই মোটামুটি পপুলার আর কি। তো যে কোনো একটাতে করলেই হলো, সেটা হ্যাকার র্যাঙ্কও হইতে পারে, কোড ফোর্সেসও হইতে পারে, অন্য একটাতেও হইতে পারে আর কি। সো তুমি এই যে কটা নাম বলছো তাই সবগুলাই আমার কাছে পরিচিত মনে হয়েছে, এবং এই জিনিসের যে কোনো একটাতে করলেই মোটামুটি হবে। সো মেইন উদ্দেশ্য হচ্ছে 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে তোমার ওই জিনিসটা রিকগনাইজড হওয়া যে তুমি পারো,
কিন্তু ওই সার্টিফিকেটের কথা আগে যেটা বললাম, যে তোমার সার্টিফিকেট থাকলে তোমাকে একদম হুড়হুড় করে নিয়ে নেবে না, যে সার্টিফিকেট আছে তোমাকে বসাই দিলাম, সেটা হবে না। তারপর তোমার সাথে কথাবার্তা বলে ওরা ওই ফিলিংসটা পাওয়ার চেষ্টা করবে যে আসলে এই পার্সনটা জানে কি জানে না, বা তার দুই চারটা কথার টোন শুনলে বোঝা যায় যে সে আসলে জানে না আন্দাজে মানে ঝড়ের মধ্যে বক মারার চেষ্টা করতেছে। তো ওটা এমনিতে ওরা বুঝে ফেলবে ইন্টারভিউতে নিয়ে আর কি। সো হ্যাকার র্যাঙ্ক বা হচ্ছে কোড ফোর্সের যে কোনো একটাতে, বা লাইট ওজি যেটাতে করলেই মোটামুটি হবে, যে কোনো একটাতে করলেই হবে। কিন্তু যে কোনো একটাতেই সিনসিয়ারলি ভার্টিক্যাল গ্রোথটার কথা চিন্তা করতে হবে। মানে একটাতে এক কামড় খেলাম, ওখানে এক কামড়, ওখানে এক চুমুক খেলাম, তাইলে কিন্তু কোনোটাই সিগনিফিকেন্ট হইল না। যে কোনো একটাই ধরো, সেটাতে একটু মাঝে মধ্যে গিয়ে তুমি কয়েক লেভেলে আটকে যাবা। আটকে গেলে তোমার ওই যে তুমি যখন যারা হচ্ছে ক্যান্ডি ক্রাশের লেভেলে আটকে যাওয়ার মতো, আটকে গেলে তুমি ছুড়ানোর জন্য যত বেশি ক্যান্ডি ক্রাশ খেলো, খেলতেই থাকো। এখানে সেই খেলাটা তোমায় খেলতে হবে যাতে তোমার একটা ভার্টিক্যাল একটা গ্রোথ হয়। ভার্টিক্যাল গ্রোথ গেলে তোমার জিনিসটা তখন রিকগনাইজেবল একটা জিনিস হবে, এবং ওটা যে কোনো একটাতে করলেই হবে। বাকিটা ওরা কথা বলে বাকিটা ভেরিফাই করে নিবে। আতিয়া কোশ্চেন শেষ করো। হ্যাঁ, জি স্যার, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ স্যার। হ্যাঁ, আমি একটু কথা বলে মাহবুব ভাই, আমি আর 5টা মিনিট নিচ্ছি, আমরা স্যার আছে তো সবাই, 5টা মিনিট। অবশ্যই। আপনি কাইন্ডলি আপনার ঢাকার একটা অ্যাড্রেস দিবেন, আমাদের কম্পিউটার ক্লাবের নামে একটা গিফট আপনাকে আমরা পাঠাতে চাই, জাস্ট খুশি হয়ে। আপনি হচ্ছে আমাদের মুসাদ্দেক হাবিব যে রিয়াল আমাদের স্টুডেন্ট, যে আপনার সাথে সবসময় কমিউনিকেট করছে, আপনি কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা দিবেন, আমরা জাস্ট একটা কিছু একটা গিফট পাঠাবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা 5 মিনিটের মধ্যে 1 মিনিট মাহমুদুল স্যার, যদি আপনি কাইন্ডলি অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড, মাহমুদুল স্যার যদি 1 মিনিটে কিছু বলতেন। মাহমুদুল স্যার। জঙ্কার মাহমুদ সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। আমেরিকাতে আসলে সময়ের কতটা মূল্য এবং কিভাবে মূল সময়কে ইউটিলাইজ করে, সেটা যারা ইউরোপ বা আমেরিকাতে না থেকেছে তারা আসলে ওইভাবে ফিল করতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেজিস্ট্রার মহোদয় সাহেবকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিন স্যারকে, এবং আমাদের ভিসি স্যার ছিলেন সবকে। আর স্টুডেন্টরা যে সমস্ত কোশ্চেন করেছে খুবই রিলেভেন্ট কোশ্চেন, সেই জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এই ধরনের ওয়েবিনার আরো আয়োজন করব, এবং আমি ছাত্রদেরকে উপদেশ দিব যে আপনারা ঝঙ্কার মাহমুদ সাহেবের সাথে যোগাযোগ রাখবেন নিয়মিত। এবং আমাদের মাননীয় ভিসি স্যার যেমন বললেন ঝঙ্কার সাহেবকে যে বাংলাদেশে আসলে আমাদের ইউনিভার্সিটিতে আপনার দাওয়াত থাকলো, আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আপনাকে দাওয়াত করছি, আমাদের ডিপার্টমেন্টে চা খাবেন। আমি যতদূর আপনার প্রোফাইল দেখেছি, আপনাদের কিছু সিনিয়র ভাইয়ের সাথে আমার পরিচয় আছে বুয়েটের। তাদের একজন ফিনল্যান্ডে আছে, উনি খুব ভালো ডাটা মাইনিং এর কাজ করে, আপনি চেনেন তাকে হয়তো। তো মানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আমাদের সকল স্যারদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনেক স্যার আছেন লাইনে। তো কোন স্যার যদি আর্জেন্ট কিছু বলতে চান তাহলে কাইন্ডলি বলতে পারেন, না হলে আমরা ফাইনালি মনে হয় শেষ করে দেওয়াই ভালো। অনেক স্যার আছে, সবার কাছ থেকে কথা শুনতে গেলে অনেক সময় লেগে যাবে। এই প্রোগ্রামটাতে আসলে আমাদের কম্পিউটার ক্লাবের বিশেষ করে হাবিব, আতিয়া, সাইব সহ আমাদের অনেক স্টুডেন্ট বেশ কিছু পরিশ্রম করছে। ঝঙ্কার ভাইয়ের সাথে অনেক দিন থেকে তারা যোগাযোগ করছে, আমি তাদেরকে গাইড করছি। আমাদের সব স্যাররা এখানে আছেন। তো কোনো স্যার যদি কিছু বলতে চান কাইন্ডলি 1 মিনিটে বলুন, না হলে আমরা শেষ করব। রেজিস্ট্রার স্যার কিছু বলবেন কিনা স্যার? খুব বেশি কিছু বলবো না। আমি ঝঙ্কার মাহমুদকে আবারও ধন্যবাদ জানাবো, এবং সেই সাথে সিইসি ডিপার্টমেন্টের হেড মাহমুদ সাহেব এবং হুমায়ুন কবির, তারা যেগুলো আয়োজন করছে, সেই সাথে আতিয়া মিম এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডে যাদেরকে দেখতে পাইনি, সিইসির স্টুডেন্টরা, সবাইকে ধন্যবাদ জানাবো এই ধরনের প্রোগ্রাম করার জন্য। আমি সবাইকে উৎসাহ দিতে চাই এই ধরনের আরো প্রোগ্রাম করার জন্য, যাতে তাদের নলেজটা অনেক বাড়ে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সবসময় একটা কথা বলি যে আমি আমাদের স্টুডেন্টদের চাই যে তারা খুব ভালো স্টুডেন্ট হয়ে বের হয়, তারা যেন সব দিক থেকে নলেজ এবং স্কিল এ দুটো অ্যাকোয়ার করে তারপর এখান থেকে বের হয়, এবং যেখানেই তারা যাবে তারা যেন এই বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করতে পারে, সেই জিনিসটা আমি সবসময় চাই। আমি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমার উপাধ্যক্ষ মহোদয় উনিও সবসময় সাপোর্ট দেন যে আমরা স্টুডেন্টদেরকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা দিতে প্রস্তুত আছি।
উপাচার্য মহোদয় অনেক অভিজ্ঞ মানুষ, দীর্ঘ 40 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমিও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনে দীর্ঘ সময় উচ্চশিক্ষা নিয়ে কাজ করেছি। সেই দিক থেকে আমি আমার অভিজ্ঞতাগুলো সবসময় আমি আমার স্টুডেন্টদেরকে এবং বিশ্ববিদ্যালয়ে শেয়ার করতে ইচ্ছুক। এবং হুমায়ুন এবং মাহবুব সাহেবকে আমি আবার ধন্যবাদ জানাবো। এই ধরনের প্রোগ্রাম যেন ভবিষ্যতে আরো বেশি বেশি করে করা হয়। আর সবশেষে আবারও ঝংকার মাহমুদকে ধন্যবাদ জানাবো, এবং ভবিষ্যতে যেন আমরা আরো দেখতে পাই, এবং তার যে মূল্যবান যে বক্তব্যগুলো খুব শুনলাম, আমার খুব ভালো লেগেছে। ছাত্ররা দিক থেকে অনেক গাইডলাইন পাবে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে আবার। আমাদের লাইনে ফিজিক্সের সুজন স্যার আছেন, ট্রিপলি ডিপার্টমেন্টের সিজার স্যার আছেন, ম্যাথের শাহজালাল স্যার আছেন, অনেক স্যারই আছেন। স্যাররা ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থেকে উৎসাহ দিয়েছেন। যদি পারো একটু পরিচয় করায় দাও। হ্যাঁ হ্যাঁ, সিজার স্যার একটু জাস্ট সবাই একটু পরিচয় দিক, তাহলে পরেই হবে। আর সিজার স্যার একটু হ্যালো বলেন আমাদের সবাইকে। সুজন স্যার, সিজার স্যার। সম্মানিত ডিন মহোদয়, রেজিস্ট্রার স্যার, বিভাগীয় প্রধান এবং ঝংকার মাহবুব ভাই এবং আমার স্নেহের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিজার রহমান, ট্রিপলি ডিপার্টমেন্টের লেকচারার। আমি জাস্ট একটা কোশ্চেন একটু করতে চাচ্ছিলাম আমাদের ছাত্রের, যে আমাদের এই ওয়েবিনারে সিএসসি ডিপার্টমেন্টের পাশাপাশি ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও অংশগ্রহণ করছে। তাদের একটা কোশ্চেন ছিল যে সিএসসির পাশাপাশি যারা ট্রিপলিতে আছে তারা কি করে আসলে প্রোগ্রামিং এ তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবে। যদি সামান্য টুকু সময় দিয়ে এই অ্যান্সারটা একটু দিতেন তাহলে হয়তো বা তারা একটু উপকৃত হতো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সিএসসি তে যারা পড়ে তাদের জন্য একটু বেশি ইজিয়ার, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে হালকা একটু টান দিলে আসলে প্রোগ্রামার হয়ে যাওয়াটা খুব সহজ। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে, মানে আমি নিজে ইলেকট্রিক্যাল পড়ি নাই, তারপরে যতটুকু জানি সে এমবেডেড সিস্টেম, C++ রিলেটেড কিছু জিনিস থাকে, আইওটি এবং রোবোটিক্স বা এই টাইপের জিনিসগুলোতে একদম ওদের হাতের কাছে আর কি, যারা একটু হার্ডওয়্যার রিলেটেড কাজের দিকে একটু ফোকাস, যেহেতু তো রোবোটিক্স বা এই টাইপের ফিল্ডে তাদের জন্য ডেফিনেটলি অনেক অনেক বেশি ইজিয়ার। আর আরেকটু যদি টান দেয় তাহলে কিন্তু ওদের আসলে প্রোগ্রামিং হয়ে গেল। সে নিজে যদি হয়তো একটা দুইটা কোর্স করে ফেলে বা নিজে কোথা থেকে শিখে ফেলে, তাহলে আমি যেটা এখন দেখতেছি বাংলাদেশে যে আর্টস, কমার্স এর, অ্যাকাউন্টিং এর, ম্যানেজমেন্টের স্টুডেন্টরা কিন্তু প্রোগ্রামিং এ চাকরি করতেছে। তাদের চাইতে হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক অনেক বেশি ইজিয়ার, কারণ তাকে কিন্তু বেসিক ফান্ডামেন্টাল প্রোগ্রামিং তাকে শিখতে হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড পার্টগুলোকে কিন্তু দেখতে হচ্ছে আর কি। সো সে যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসগুলো করতে চায় সেক্ষেত্রে তার এই হার্ডওয়্যার, এমবেডেড সিস্টেম, C++, মেশিনের যে অটোমেশন হচ্ছে, সিএনসি মেশিন বা এরকম অনেকগুলো মেশিন আছে, এই ধরনের সিস্টেম গুলো ডেভেলপ করার অনেক অনেক কাজ, অনেক অনেক ডেভেলপারের দরকার পড়ে। তাদের ওখানে তাদের তো ডেফিনেটলি নিড আছেই। এছাড়াও তারা যদি একটু নিজে একটু সিনসিয়ার হয়, কোথাও ইউটিউব থেকে অথবা কোনো একটা কোর্স করে যদি করে ফেলতে পারে, তার অল্প একটু টান দিতে হবে, এবং তার হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে অন্য যে কোনো নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের চাইতে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ সিচুয়েশনে সে আছে আর কি। তো তাকে হালকা একটু টান দিতে হবে, বেশি না। এবং সে যদি সেই জিনিসটা, এবং অনেকেই আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এই আস্তে আস্তে হয়তো দেখা গেছে যে একটা এমবেডেড সিস্টেমের কোম্পানিতে কাজ ঢুকছে বা কিছু ঢুকছে, কাজ করতে করতে নিজে একটু হয়তো কয়েকদিন সময় নিয়ে পাইথন বা জাভা একটু শিখে ফেললো, তারপরে সেখানে গিয়ে সে প্রোগ্রামারের হিসেবে কনভার্ট হয়ে যায়। এরকম মানে শত শত এক্সাম্পল আছে, শুধুমাত্র ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটিতে আছে। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে মানে সিএসসি এর একদম মামাতো খালাতো ভাই আর কি, তো তার জন্য আসলে খুব বেশি গ্যাপ নাই। আমি একটু ঝংকার মাহমুদের সাথে একটু একটা সেকেন্ড আমি একটু যোগ করি। সেটা হচ্ছে আমার একজন বন্ধু আছে রাশিয়াতে, ওর নাম হচ্ছে আন্তন, ও এগ্রি ইকোনমিক্সে পড়েছে। এখন রাশিয়ার সবচেয়ে বড় ডাটা মাইনিং কোম্পানিতে ও হচ্ছে সিনিয়র প্রোগ্রামার হিসেবে কাজ করছে। ফলে প্রোগ্রামার হতে চাইলে মানে যে কেউ হতে পারে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছেলে পেলে বা ট্রিপলির ছেলে পেলেরা প্রোগ্রামার হওয়ার জন্য তারা আরো বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ তাদের ইলেকট্রনিক্স জ্ঞান বা ইলেকট্রিক্যাল জ্ঞান থাকার কারণে। ধন্যবাদ। স্যার প্লিজ সে হ্যালো টু অল। আসসালামু আলাইকুম। আসলে খুব কম সময়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি 1 মিনিট কথা বলবো। আমি প্রথমে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রেজিস্ট্রার স্যার আছেন, ডিন স্যার আছেন, সিএসসি বিভাগের চেয়ারম্যান স্যার আছেন এবং অন্য সকল শিক্ষক, এবং ঝংকার মাহবুব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্টুডেন্ট বান্ধব কথা বলছেন, মানে যে কথাগুলো আসলে স্টুডেন্টরা শুনতে চায়,
অনেক সময় অনেক ফর্মাল প্রোগ্রামে অনেক কোশ্চেন করতে পারে না, কিন্তু আজকে অনেক ফ্রেন্ডলি কথা বলছে, আমি প্রথম থেকেই শুনতেছি এবং আমি আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর এবং আমি অনেক এনজয় করছি। এবং আমি আশা করি আপনার এই কথাগুলো আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আমাদের সকলের জন্য। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিসি স্যার আবারও ফোন দিয়ে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইছে। স্যার খুব হ্যাপি হয়েছে প্রোগ্রামটা সফলভাবে হওয়াতে। আর আমি স্যারদেরকে বারবারই বলছি, ঝঙ্কার মাহবুব ভাই একটু পোলাপাইন শব্দটা বারবার ইউজ করে, কারণ তিনি পোলাপাইন নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য আমরা অন্যভাবে নিব না। হি ইজ ভেরি গুড হার্টেড ম্যান। তাহলে ঝঙ্কার মাহবুব ভাই আমরা কি বিদায় নিব ফাইনালি? হ্যাঁ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে। মানে এত আমি ইউজুয়ালি আসলে স্টুডেন্টদের সাথেই হয়তো আমার ইন্টারাকশনটা হয় বা ওদের সাথে কথা বলি, ওরাই অর্গানাইজ করে। তো এতজন শিক্ষক মানে সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা এখানে এতক্ষণ সময় ধরে ধৈর্য সহকারে ছিলেন এবং এই নর্মাল কথাবার্তাগুলো তো আপনারা শুনছেন। এবং আপনারা স্টুডেন্টদেরকে আরেকটা কথা বলবো যে তোমাদের এই যে কয়েকজন স্যার আছেন, ওনারা কিন্তু তোমাদের চাকরি পাওয়ার জন্য মামা খালু আর কি। তো অনেকে চাকরি পাওয়ার জন্য যে মামা খালু খুঁজে বা হায়ার স্টাডি করার জন্য মামা খালু খুঁজে, তোমার মামা খালুটা হচ্ছে দুই ধরনের মামা খালু। এক মামা খালু হচ্ছে এইসব যারা শিক্ষকরা আছেন, তাদের হয়তো কোন একজন স্যারের ফ্রেন্ড হয়তো রাশিয়াতে চাকরি করতেছেন, নরওয়েতে চাকরি করতেছেন, বা বাংলাদেশে এরকম অনেকে চাকরি আছেন। সো তোমাদের এই চাকরি খোঁজার জন্য বা কেরিয়ার করার জন্য যে নেটওয়ার্কিং বা কানেকশন দরকার, সেটা কিন্তু তোমার ক্যাম্পাসেই আছে আর কি। তো এই মামা খালুগুলোকে যদি তোমরা একটু কাজে লাগাইতে পারো, বা রেজিস্ট্রার স্যার যিনি হয়তো ইউজিসি তে কাজ করছিলেন, সেই অনুসারে কোথায় কোন স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো জানেন। তো এই জিনিসগুলোতে তোমরা যদি ধরতে পারো, তোমাদের কাজ কিন্তু 70% এখানেই শেষ। স্যাররা যদি হয়তো তোমার অ্যাপ্লিকেশন একটু রিভিউ করে দিলেন, পাঠাই দিলেন, তো সেই জিনিসগুলো করার জন্য তোমাকে বিভিন্ন ইভেন্টস এর মাধ্যমে অথবা পড়াশোনার মাধ্যমে স্যারদের সাথে একটু কানেক্টেড থাকতে হবে। কিভাবে? কারণ হয় তুমি পড়াশোনায় ভালো, নয় তুমি ইভেন্টস অর্গানাইজে ভালো, অথবা অ্যাক্টিভিটিসে ভালো, বা কিছু একটাতে ভালো, তাইলে তুমি এই অ্যাডভান্টেজ গুলো নিতে পারবে আর কি। সো এই মামা খালু যারা আছেন তাদের একটু অ্যাডভান্টেজ তোমরা নিবা, সেই আশাবাদ ব্যক্ত করলাম। আবারও আমার হয়তো বিভিন্ন শব্দ চয়ন অতটা মার্জিত হয়তো নাও থাকতে পারে, আমি একটু নর্মাল একটু ফ্রি স্টাইলে হয়তো কথাবার্তা বলি। তো সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর স্টুডেন্ট যারা অর্গানাইজ করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। ডোন্ট ওয়ারি ঝঙ্কার ভাই, ডোন্ট ওয়ারি। তো হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখনই আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কাছ থেকে রেসপন্স পাবে, আপনি হেল্প করবেন, এই আশা ব্যক্ত করে, আপনার সুস্বাস্থ্য কামনা করে, উপস্থিত যারা সবাই আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, পার্টিসিপেট করেছেন, মূল্যবান এবং বিজ্ঞ বক্তব্য রেখেছেন, এবং যারা লাইভে দেখেছে তাদের মূল্যবান প্রশ্ন করে প্রোগ্রামটা আরো সুন্দর করেছে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। হাবিব, সাইব। জি স্যার। ঠিক আছে? এভরিথিং ওকে? জি স্যার, ওকে। সাইব লাইভটা অফ কর। ডিন স্যার এখনো লাইনে আছে। ডিন স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। লাইভটা অফ কর। আপনি পুরো সময় আমাদের সময় দিয়েছেন। লাইভটা অফ করে দাও সাইব, লাইভটা অফ করে দাও, একটু কথা বলি। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। জি স্যার, জি স্যার। ওকে আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। আমাদের এখনো লাইনে ঠিক আছে, তুমি ভালো থাকো। হ্যাঁ, আমাদের এখনো 40 জন ছাত্রছাত্রী আচ্ছা, কানেক্টেড আছে। সকল ছাত্রছাত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রাম আমরা বারবার করব। আর হাবিব সবার ইমেলে সার্টিফিকেট পাঠিয়ে দিবে, আপনারা ওয়েট করেন, 1-2 দিনের মধ্যে সব বাই নেমে সার্টিফিকেট আপনাদের ইনশাল্লাহ পাঠিয়ে দেবে। আর হাবিব, আতিয়া, সাইদ এরা স্পেশালি অনেক কষ্ট করলো এই প্রোগ্রামের জন্য, এবং আমাদের কম্পিউটার ক্লাবে যারা আছে সবাই নিয়মিত মিটিং করেছে, কষ্ট করেছে, সময় দিছে। তো এই কষ্ট এবং সময়ের কিন্তু ফলাফল আমরা পেলাম। আমরা একটা এক্সপার্ট মানুষের কাছে কিছু উপদেশ পেলাম, কিছু নির্দেশনা পেলাম, যেটা তোমাদেরই কাজে লাগবে। তাহলে কি হাবিব, আমরা কি শেষ করে দিব? জি স্যার, শেষ করতে পারি স্যার। স্যার আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এইভাবে গাইডলাইন দেওয়ার জন্য। জি স্যার, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুজিত রয় স্যার থাকলে আর আমাদের অনেক ভালো হতো।